আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? অনেকে সংযুক্ত হয়েছি তো না? জি স্যার। হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। আমরা এককভাবে হয়তো ভালো আছি, কিন্তু সামগ্রিকভাবে এই যে 14 দিনের লকডাউনের কথা বলা হচ্ছে, 14 দিনের একটানা সারা দেশব্যাপী, এই মেসেজটা কি পাইছেন আপনারা? স্যার একটু আগে স্যার দেখলাম স্যার খবরে, কিন্তু মানুষ কি স্যার মানবে স্যার? সেটাই, একটা হলো ঈদের একটা বিষয় আছে, আর একটা হলো ইয়ার ক্লোজিং। জি স্যার। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারপরে সরকার তো আছেই। সরকারের একটা বড় অঙ্কের টাকা কিন্তু জুন মাসে ছাড় হয়। একটা তো হলো এই যে ডেভেলপমেন্ট কস্টের যখন বিল দেওয়া, আর একটা হলো আমাদের এই যে অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন রকম প্রকিউরমেন্ট রিলেটেড কস্ট। আমরা খুব বিপদে আছি। এখন যাই হোক, আমরা আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, কারণ ইন্ডিয়াতে তো ভয়াবহ পরিস্থিতি হচ্ছিল। এই যে আসলে এই সময় আমরা যারা পৃথিবীতে আছি এখন, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে করতে হবে, বা এরকম পরিস্থিতি অতিক্রম করতে হবে। শত বছর পরে, শত শত বছর পরে একবার হয়। আমরা জানি না এটা কতদিন থাকবে, এবং আমরা কতদিন এই ধরনের অবস্থা মোকাবেলা করতে হবে, একমাত্র সৃষ্টিকর্তাই জানে। মানুষ তো আর চেষ্টার কমতি নাই। মানে আসলে আমি প্রায় 4 বছর আগে যখন বলছিলাম যে আসলে এই ওয়ার্ল্ডের 10টা রিস্ক ফ্যাক্টরের মধ্যে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ওয়াজ, আমি তখন বলেছিলাম যে এটা প্রাইম একটা ফ্যাক্টর হিসেবে দেখা দেবে, সেটা হলো যে এরকম ভাইরাল বা ইনফেকশাস ডিজিজ, এটার কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি, এবং যাতে করে সারা বিশ্ব ব্যাপী এই সমস্যাটা দেখা দিতে পারে। আমি তো আর ঘনকণার মানে রাশি মানে যারা তাদের মতো গণক না, অথবা এরকম ভবিষ্যৎবাণী করার ক্ষমতা রাখে না, আবার গ্লোবাল রিস্ক ফ্যাক্টরের অ্যানালাইসিস থেকে যে তথ্যটা আসলো তখন তার ভিত্তিতে এক্সকিউজ মি স্যার, স্যার একটা সাউন্ড আসতেছে আপনার। আচ্ছা, ওই যে টিভি ওয়ার্ক করলাম, এটা গেছে, আমি অফ করে দিই। তো আর একটা বিষয় ছিল যে সোশ্যাল আনরেস্ট, যে আমাদের সামাজিক অস্থিরতাটা বাড়বে। এটা শুধু ইন্টারনালি না, এক্সটার্নালি, মানে সামাজিক অস্থিরতাটা নানান কারণে বাড়বে। আমরা দেখি যে হত্যাকাণ্ড থেকে শুরু করে এক দেশ আরেক দেশের সাথে যে ধরনের বৈরিতা, অথবা উইদিন দ্য কান্ট্রি যে সমস্ত সমস্যাগুলি, এগুলি কিন্তু প্রকট আকারে, বিশেষ করে ব্রেকিং ফ্যামিলি থেকে যে সোশ্যাল আনরেস্টটা, এটা কিন্তু বড় মারাত্মক। রাজনৈতিক বা অর্থনৈতিক কারণ তো আছেই, ব্রেকিং ফ্যামিলির সংখ্যা কিন্তু ওয়ার্ল্ডে অনেক বাড়তেছে, এবং এটা এক ধরনের মনস্তাত্ত্বিক জগতে, এটা ধনী এবং দরিদ্র দেশে নীরব ব্যাধি হিসাবে কিন্তু সংক্রমিত হচ্ছে, এবং এটা আমাদের মতো ধর্মভীরু দেশগুলিতে যতটা আগে ছিল তার চেয়ে এখন আরো অনেক বেশি হয়েছে। এখন
প্রকাশিত, অনেক বেশি প্রকাশিত, অনেক বেশি মানে মানুষ এটাকে আগে যেরকম রেখে রেখে রাখতো, এখন সেটা নাই। এখন সবাই ই করছে এবং পছন্দ না হলেই সেটা হয়তো একটা ব্রেকিং অবস্থায় চলে যাচ্ছে। এবং এই অবস্থার কারণে কিন্তু ড্রাগ সহ বিভিন্ন জিনিস কিন্তু আমরা গ্রহণ করছি, যেটাকে আমরা আসলে অনেকেই হয়তো বুঝতে পারছি না যে জেনারেশন গ্যাপটা যেটা আমাদের সময়কালে আর এখনকার যে সমস্ত যে কি বলে জানি, কি ইয়াং গ্যাংস্টার নাকি জানি, হ্যাঁ কিশোর গ্যাং স্যার। কিশোর গ্যাংস্টার, এই যে একটা কনসেপ্ট এখন বাইরে হয়ে গেল, মানে এটা অফিসিয়ালিও আমরা বলে ফেলতেছি, এটা একটা নামকরণ আছে। ভেরি আনফরচুনেট যে কিশোর গ্যাং নামে। তার মানে হলো আপনারা দেখেন আপনাদের মধ্যেও আমাদের কিছুটা হলো আপনারা আমাদের পুরাতন বয়স্ক যারা, তাদের জীবন প্রণালী বা সমাজ ব্যবস্থা বা ফ্যামিলি রিলেশনশিপ এগুলি দেখে আমরা একটু বড় হয়েছি। এখনকার এই কিশোর গ্যাংয়ের এরা কিন্তু ওই জায়গায় নাই। তাদের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের দৃষ্টিভঙ্গির একটা মাঝখানে মনে হচ্ছে একটা গ্যাপ তৈরি হয়ে আছে, এবং এই গ্যাপটার কারণে তারা কিন্তু যতটা না অদৃষ্টবাদিতার মধ্যে থাকার কথা, তার চেয়ে বস্তুবাদিতার মধ্যে কিন্তু বেশি চলে যাচ্ছে। এটা অস্বীকার করার কোনো জো নেই। তাদের কাছে কিন্তু সবচেয়ে বড় যেই বিষয়টা আনন্দের বা যেখানে যেই জায়গাটায় তারা কিন্তু নিজের কমফোর্ট জোন হিসাবে দেখতে চায়, সেটা হলো তাদের ইচ্ছা। ইচ্ছাটা কিন্তু নিয়ন্ত্রণ করার মতো যেইটুকু ক্ষমতা আমাদের মতো আমরা যারা একটু সিনিয়র হয়ে গেছে আমাদের হাতে ছিল, সেটা তারা দিতে অনিচ্ছুক। তারা তাদের মতো করে বলতেছে যে, যেমন বাবা মাকে বলছে যে তুমি এসব বুঝবা না। তো এটার অর্থ হলো যে ডোন্ট মানে ইন্টারফেয়ার ইন মাই অ্যাক্টিভিটিস। এবং এখান থেকে কিন্তু একটা মূল্যবোধের যেই পরিবর্তনটা হচ্ছে, যে মূল্যবোধ তারা ধারণ করছে, এই মূল্যবোধটা কিন্তু এই বস্তু জগৎকে নিয়েই কিন্তু তাদের তৃপ্তির একটা জায়গা তারা খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এখন যদি আমি এটা বাংলাদেশের সঙ্গে সম্পত্তিটা হয়েছে এটা কিন্তু, তবে এটা একেবারে 100% এটা বলবো না। তার মধ্যে একটা অংশ, মেজরিটি অংশ কিন্তু ওরকম চিন্তার মধ্যে চলে গেছে, চাকরি করবো, ক্ষমতাবো, তারপরে ফুর্তি করবো, বিয়ের আগেও করবো, বিয়ের পরেও করবো, তারপরে ইভেন বিফোর ম্যারেজ যে ফুর্তি করা, এর মধ্যে যেই শালীনতা বা যেই সীমাবদ্ধতা বজায় রাখা, এগুলি তারা এটাকে কোনো অপরাধের মধ্যে বা অপরাধ বোধের মধ্যে তারা ওই জায়গায় চিন্তা করছে না। আমরা যখন 86-তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের মাস্টার 86-তে, তো ওই সময়ের আগেও আমরা 80, 82, 83-তে তখন দেখেছি যে আমাদের ক্লাসমেটরা বা ইউনিভার্সিটি হলের মেয়েরা ঠিক সূর্য ডুবার আগে পশ্চিম আকাশটা লাল হলে কিন্তু তারা ওই কারখানায় ঢুকে যেত, কখনো বাইরে। তারপরে বিশ্ববিদ্যালয় লেভেলেও কিন্তু কেউ বাধা দেওয়ার ছিল না বা কেউ তাদেরকে ওয়াশ করতো না, তারা নিজের থেকে কন্ট্রোল মেকানিজম আরোপ করেই তারা কিন্তু ইয়ে করেছে। এটা কিন্তু আস্তে আস্তে ওই মূল্যবোধের জায়গা থেকে সরে আস্তে আস্তে এখন ছেলে হোক আর মেয়ে হোক, রাত্রে একটু দেরি করে বাসা ফিরলে তাকে কিছু জিজ্ঞেস করা যায় না, আর জিজ্ঞেস করলেও সেটাকে সহজভাবে সে দেখে না যে আমি গেছি, আমি তো আই ক্যান স্পেন্ড মাই টাইম উইথ মাই ফ্রেন্ডস,
তো এখন করোনাতে হয়তো কিছুটা কম, কিন্তু আমার কাছে কিছু সময় মনে হতো যে আমি আমার বাসার দিকে আসবো, দেখতাম যে ছেলে মেয়েরা কিন্তু একসাথে সিঁড়ির মধ্যে বসে, দোকান বন্ধ, বাটা স্টোরের সামনে বিশাল লম্বা করে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে বসে বসে গল্প করতেছে, ঠান্ডা করতেছে। তারপরে হয়তো ছেলে বলে দিচ্ছে না, এটা কিন্তু সিগারেটটা ধরা। এই যে এইসব জিনিসগুলি, এগুলি কিন্তু আসলে ক্ষতিটা অনেক পরে বোঝা যায়। কারণ আমরা ইভেন যেই লেখাপড়া শিখছি, এটা শেখার জন্য কিন্তু আমার মন মানসিকতা, আমার কনসেন্ট্রেশন, এগুলির জন্য কিন্তু আমাকে এই মূল্যবোধের জায়গাটা ধরে রাখার দরকার। আদারওয়াইজ কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো না। অনেকেই বলে যে বাংলা শিখলে বাংলা শিখলে বা বাংলা লাইনে পড়াশোনা করলে সে আসলে ইসলামিক জগৎ সম্পর্কে অনেক কিছু জানে না, এবং না জানার কারণে তারা কিন্তু তাদের ইমান দুর্বল হয়ে যায়। এটা কিন্তু ঠিক না। অনেক বাংলা আমাদের সাথে অনেকে লেখাপড়া করে, আমাদের ইমানের জন্য তো অত বেশি করে কোরআন শরীফ মুখস্থ করা অথবা হাদিস মুখস্থ করার কোনো বিষয় না। আমার 4টা সূরা জানা থাকলে, আর যদি নিয়ম কারণ আমি জানি, ওযু করতে জানি, নামাজ কিভাবে পড়তে হয়, এবং কিছু মোটামুটি এগুলি আমল করার মতো হলে, মানে একটা কথার কথা আর কি, অর্থাৎ মিনিমাম রিকোয়ারমেন্টস গুলি হলে, আমি মুসলমানদের ক্ষেত্রে যেটা বলি, আর হিন্দুদের ক্ষেত্রে তাই বা বৌদ্ধদের ক্ষেত্রে তাই, তাদেরও কিন্তু আমি দেখেছি তারা কিন্তু আমাদের মতো এরকম একটা বেহস্ত বা দোজখের বিষয়টা কিন্তু তাদের মধ্যেও কাজ করে, এবং তারাও কিন্তু এরকম মানবিক দিক থেকে, মানবীয় ধর্ম দিক থেকে কিন্তু আমাদের বন্ধু বান্ধব যারা ছিল ইউনিভার্সিটিতে, তারাও কিন্তু এই জিনিসটা খুব করে দেখতে। বিশেষ করে আমাদের বাড়ির পাশে তো হিন্দু বাড়ি ছিল, আমি দেখতাম যে আমাদের তাদের পূজার সময় আমরা যেতাম, তাতে আমাদের বিভিন্ন উৎসবের সময় তারা আসতো, এবং একটা কমিউনাল হারমোনি যেটা ছিল, আমরা কখনোই কারো স্বাধীনতায় তো হস্তক্ষেপ করতে হবে না, বরং সেটা কিভাবে করা যায়, নাড়ামুড়ি খাইয়া আমরা যেভাবে সুন্দরভাবে করতাম, সেই জিনিসগুলি কিন্তু এখন আস্তে আস্তে কেমন জানি বিকৃত অবস্থায় চলে যাচ্ছে। এইখানেই হলো সমস্যা। মূল্যবোধটাও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সীমিত করছি। আমাদের ফ্যামিলি লাইফ যে বয়সে শুরু হওয়ার কথা, সেই লাইফটাও কিন্তু আমরা অনেক সময় অতিক্রম করে একটা ফ্যামিলি লাইফ শুরু করি। এরপরে এর মধ্যে আবার ব্রেকিং সমস্যাগুলিও হয়। এখন তো একটু দেরিতে চাকরি বাকরি পায় দেখা অনেকে দেরিতে বিয়ে শাদী করে, লেখাপড়া করে, এখানে ওখানে ভর্তি হয়, কিন্তু আবার এই যে ব্রেকিং ফ্যামিলির সংখ্যার কথা যদি চিন্তা করি, তাহলেও আমরা দেখি অনেক, বিশেষ করে আমাদের চিত্র জগতে বা নাট্য জগতে তো এটা একটা আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে দেশি পর্যায়ে সব জায়গায় কিন্তু এক ধরনের রোগ হিসাবে এটা অনেক বড় ধরনের সমস্যা সৃষ্টি করে আছে। যাই হোক, এই কথাগুলি বললাম যে সোশ্যাল আনরেস্ট কিন্তু পারবে, এবং দ্যাট কুড বি দ্য ওয়ান অফ দ্য নট অনলি লোকাল ইস্যু, কুড বি দ্য রিজিওনাল ইস্যু। এখন কে জানতো বিল গেটস এর মতো লোক এত বছর পরে তার বউয়ের সাথে ছাড়াছাড়ি করে, তাই না? ছেলে মেয়ে বড় হয়ে গেছে। তো এই তো, এখন যদিও পশ্চিমা বিশ্বে এটা অনেক আগে থেকে হয়, এবং এটা তাদের ওখানেও কিন্তু আমি 99-এও ইউরোপে দেখেছি, বিভিন্ন বারে যখন যেতাম বিকট শব্দে হতো, মানে বাজনা বাজতো, তার ভিতরে নাচতো, গাইতো, ড্রিঙ্ক করতো, করতো এইসব। তো আমার এক ফ্রেন্ড ছিল, সে অবশ্য আমি যে ফ্লোরে ছিলাম, যে বাসায় ছিলাম, তার নিচে সে ছিল, সে মেডিকেল স্টুডেন্ট ছিল। তো খুব রেয়ার, মাঝে মাঝে হয়তো 1-2 মাস পরে একবার দেখা হয়তো, কথা হতে ইচ্ছা হবে না। আমি বলতাম যে তুমি কি এখানে একা একা? বলে না, আমি প্রথম একা একা ছিলাম, এখন আমার বাবা আয়সা থাকে এখানে, মাঝে মাঝে চলে যায়। তো আমি বললাম যে তুমি যাও না, পারে যাও না, বা ড্রিঙ্ক করার জন্য তোমার উইকেন্ডে তুমি কোথাও যাও না নাকি? বলে যে না, এগুলি আই ডোন্ট লাইক,
বিকজ আমি যেতাম, বলে যে আমি যেতাম এক সময়, এখন আমার কাছে এটা বিরক্তিকর মনে হয় ওই সমস্ত জায়গায় যাওয়া। যাই হোক, আরো অনেকগুলি কথা বললো, আমি সেগুলি বলতে চাই না। তার বললাম যে তুমি তাহলে স্রোতের উল্টা দিকে ঘুরতেছ। বলে যে না, আসলে ওখানে গিয়ে কোন রকমের ইয়ে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। তার চেয়ে কোনো একজন ভালো ফ্রেন্ডের সাথে ওই একটু ডিনার করা বা একটু গল্প টল্প করে বাসায় চলে আসা, এটা বরং আমার কাছে অনেকটা বেশি গান শোনা বা। তো এর মধ্যে ভালো কিছু যে নাই, ওই সময় ছিল না, এখনো নাই তা না। বাংলাদেশেও কিন্তু যে একেবারে সব খারাপ সেটা আমি বলবো না, বা বাংলাদেশ, ইন্ডিয়া অথবা আমাদের এই সমস্ত বাট things are going to happen in increasing trend. That's the problem. এটা সংখ্যা বাড়তে বাড়তে হয়তো একটা পর্যায়ে ভালো সংখ্যা কমতে থাকবে, পার্সেন্টেজ 1 to 3% চলে যেতে পারে। সোশ্যাল আনরেস্টটা আসলে খারাপ। সোশ্যাল আনরেস্ট দেখা যায় তার অনেক কিছু আছে, প্রাচুর্য আছে, ঘর আছে, তার গাড়ি আছে, তার টাকা খরচ করার এবিলিটি আছে, তার অনেক কিছু আছে, কিন্তু তারপরে মনে শান্তি নেই। সোশ্যাল আনরেস্ট। সন্তান আছে, ফ্যামিলি আছে, সুন্দরী বউ আছে, বা ঘরের ভিতরে অনেক জিনিসপত্র আছে, অথবা বন্ধু বান্ধব ভালো অবস্থানে আছে, তারপরে তার শান্তি নেই, এরকম একটা অবস্থা। এই সমস্ত জিনিসগুলি আসলে দিন দিন ছড়াচ্ছে। আর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমাদের সামনে আসতেছে সেটা হলো ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানীয় জল যেটা আমরা বলি, এটার অভাব কিন্তু সামনের দিকে অনেক প্রকট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এটা কিন্তু আমরা এখনো আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা বাসায় খাই, উই ডোন্ট নো, আমরা এটা কিন্তু ওই যে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়ে আয় না, এটা কিন্তু পরিমাপ করি না। পানিতে যে সমস্ত উপাদানগুলি থাকার দরকার, এটা সুষম উপায়ে সেই উপাদানগুলি আছে কিনা আমি তো এটা খাচ্ছি, এবং সেটা আমি বুঝতে না পারার কারণে কিন্তু আমি মনে করছি খাচ্ছি, পানির টেস্ট আবার কি, এটা কি। এখন আসলে বিশুদ্ধ পানি যেটা বলে সেটা তো আমরা খাই না। আমরা তো এখানে মিনারেলস হয়তো যেটার মধ্যে বেশি আছে, খাইতে একটু ভাল লাগে সেটা খাই, হয়তো ঠান্ডাটা খাই অথবা গরমটা খাই অথবা চা দিয়ে খাই, যেটাই। কিন্তু যেমন আমার বাসায় আমি ওই যে ওয়াটার পিউরিফিকেশন একটা বড় একটা মেশিন লাগাইছি, যেটা দিয়ে আমার থালা বাটি ধোয়া থেকে শুরু করে আমার ডিশ ওয়াশিং এবং মাছ মাংস যা যেটা ধোয়া হয় সেটার একটা লাইন, আর একটা লাইন আমার একদম এটা টেস্ট করে আমি ওখান থেকে কয়েকবার পানি নিয়ে খেয়ে টেস্ট করে তারপর আমি সেট করেছি যে হ্যাঁ এত মাত্রা নাইট্রোজেন, এত মাত্রা এটা, এত মাত্রা ওইটা, এটা আছে। এখন এটা আমি ওখানে সেট করেছি, যেটা আমার জন্য মাঝে মাঝে হয়তো পরীক্ষা করা হয় না, খেয়ে যাচ্ছে এখন ওয়াসা যা সাপ্লাই দিচ্ছে সেটা। কিন্তু সত্যিকার অর্থে আসলে বোতলজাত পানিটাও কিন্তু খুব একটা ইয়ে না। আমি ইউরোপ, আমেরিকা বা অন্য দেশগুলিতে দেখেছি যে সেখানে সফট ড্রিঙ্কস এর দাম কম কিন্তু পানির দাম বেশি, এবং এটা ইনক্রিজিংলি সমস্যা সৃষ্টি করার ইয়ে আছে। ইউরোপে মানে আফ্রিকান কান্ট্রিতে তো পানির মহা সমস্যা, শীত প্রধান দেশগুলিতে একই অবস্থা, পানির সবচেয়ে ক্রাইসিস। They have a lot of ice, but you cannot make water out of that. They have the river, but the river water you cannot drink even after treatment. So what they have to do, they have to take it out from the underground water. এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটারের সবচেয়ে বড় রিস্ক হলো যে ভূমিধসের সম্ভাবনা আছে। এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয়, কারণ পানির স্তরটা কিন্তু যে লেয়ারে থাকে সেই লেয়ারটা যদি দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়, অটোমেটিক্যালি ভূমিতে ধস হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে অনেক দেশে কিন্তু এখন ইভেন পানি আমদানিও করে, এরকম পানি আমদানি করে তাদের দেশের চাহিদা। যাই হোক, এই কথাগুলি এরকম অনেকগুলি আরো বিষয় আছে। সেটা হলো এই যে টেকনোলজিক্যাল ডিসরাপশন হতে পারে, এবং এটা কি হতে পারে যেখান থেকে আমরা ব্যাকআপ যদি না রাখি, বা এটাকে যদি এই যে স্পাই ওয়ার থেকে শুরু করে আমরা হ্যাকাররা যে সমস্ত আক্রমণ করতে
করতেছে, একটা সময় দেখা যাবে যে এমন ধরনের ভাইরাস তৈরি করছে যে এই ভাইরাস মানে মানুষ মারার ভাইরাস তো একটা আছেই, ওই ভাইরাস দ্বারা কম্পিউটারে যত মেশিন পত্র যত প্রোগ্রাম আছে ডাক্তারি বিদ্যার বা টেকনোলজি বিজ্ঞান বিমান চালনা থেকে শুরু করে যা কিছু আছে সমস্ত সফটওয়্যার ধ্বংস করে দেবে। তখন কি হবে? তখন তো ওয়ার্ল্ড একদম থমকে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, অথবা দেখা যাবে যে মেজরিটি অংশে সফটওয়্যার কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিছু সামান্য কিছু সফটওয়্যার আছে, সিম্পল সফটওয়্যার যেগুলি অপারেটিং সফটওয়্যার মধ্যে পড়ে, ওই সমস্ত সফটওয়্যার গুলি দিয়ে কোন রকমে কমিউনিকেশনটা টিকে রাখা যাচ্ছে, কিন্তু ওয়ার্কিং ফাংশনাল যে সফটওয়্যার যেগুলি সেগুলি হয়তো ড্যামেজ করে দেওয়া হচ্ছে। এবং যারা এটা বানায় তারা কিন্তু ওই জিনিসটাও জানে, বা ওই জিনিসটা করার জন্য কিন্তু একটা গ্রুপ অলরেডি পৃথিবী বিভিন্ন দেশে কিন্তু কাজ করছে। আমরা যেটা দেখছি যে আমাদের যে রিজার্ভ চুরি করে ফেলছে এখন, এটা তো একটা বড় ধরনের দুর্ঘটনা আমাদের জন্য। Sorry, I have to take medicine. I forget. So, I have to take, you know. আমি কি বলতেছিলাম জানি কোন বিষয়টা নিয়ে? Anyone can follow me? টেকনোলজি স্যার। হ্যাঁ স্যার, রিজার্ভ চুরি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে গেছে, টেকনোলজি এটাই। টেকনোলজিক্যাল যে এটা মানে এটাকে কি বলবো, যে ব্রেকডাউন অফ দা টেকনোলজিক্যাল নো হাউ, স্পেশালি দি সফটওয়্যার রিলেটেড ইস্যুস, এখানেও কিন্তু এক ধরনের রিস্ক ফ্যাক্টর আমরা নিয়ে সামনে অবশ্যই। এবং আরেকটা বলা হয় যে এই টেকনোলজির সাথে যে মানুষগুলি জড়িত যারা এটা ব্যবহার করছে তাদের হেলথ হ্যাজার্ড কিন্তু তৈরি হচ্ছে। সেই জিনিসটা হয়তো আমরা এখন বুঝছি না, একটা সময় আসলে আমরা বুঝবো যে যারা এই কাজের সাথে জড়িত, যে হয়তো একটা সফটওয়্যার ডেভেলপ করলো আর যারা ইউজ করলো, ইউজ তো বায়ু ইউজ হয় না, এটা তো কোনো একটা মেশিন নিয়ে এটা কাজ করতে হয়। সেই মেশিন থেকে যে রেডিয়েশন হয় বা ওই মেশিনকে নিয়ে কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয় সেটাও কিন্তু এখানে সেই এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমি কতক্ষণ কম্পিউটারে বসে থাকতে পারবো, কতক্ষণ একটা স্ক্রিনের সামনে বসে থাকা যাবে, এবং সেই স্ক্রিনের রেডিয়েশনের কারণে আমার আই ক্ষতি হতে পারে, এবং আমার যে চোখের সাথে আমার যে নার্ভ নিউরো রিলেটেড সমস্যা সেগুলি হতে পারে, এবং সেই নিউরো সমস্যা থেকে কিন্তু আমার ফিজিক্যাল নানান ধরনের একটা বয়সের শেষে কিন্তু ডিসঅর্ডার তৈরি হতে পারে, মেমোরি লস করতে পারে। আমার নিউরো সমস্যা হলে আমার ফিজিক্যাল বিভিন্ন অংশের পেইন তৈরি হয়ে যেতে পারে, আমার মেমোরি লস করতে পারে, আমার মোটর ফাংশনস ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যখন কাজ করি তখন হয়তো এখন তো অনেক রকমের সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট তৈরি করা হচ্ছে, যে কম্পিউটার এইভাবে আর্গোনমিক্সে বলা হয় যে কম্পিউটারের সামনে বসতে হলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসতে হবে, এবং কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখের সীমার কতটুকুর মধ্যে এই স্ক্রিনটা থাকবে, স্ক্রিনের রেজুলেশন কত হতে হবে ইত্যাদি বিষয় কতজনে আমরা সেটা মানি। আমরা আজকে ক্লাসে এখানে যারা আপনারা আছেন, আপনারা কতজনে এই জিনিসটা মনে রাখা আপনি কম্পিউটার ইউজ করছেন বা মোবাইল ইউজ করছেন?
আপনি মোবাইলের যে রেজুলেশনটা এটা কি অটো করে রাখছেন নাকি ফিক্স করে রাখছেন, আর ডিসপ্লে মোডটা আপনি কি কখনো এগুলি চিন্তা করে দেখছেন যে আমার স্ট্যান্ডার্ড রেজুলেশন কত থাকা উচিত এবং সেই রেজুলেশন থাকতে আমার ক্ষতিটা কত কম হবে? আমরা অনেক সময় এই জিনিসগুলি খেয়াল করি না, ইগনোর করি। আমার কাছে কমফোর্ট যেটা মনে হয় আমি সেটাই করি। আমি কোন মোডে রাখলে আমার জন্য ক্ষতিকর হবে না, নাইট মোডে থাকবে না ডে মোডে থাকবে, এটা রেজুলেশনটা কি আমি অটো থাকবে নাকি আমি ম্যানুয়ালি একটা জায়গায় 50-50 করে রাখলাম। সো অল দিস টুগেদার এবং ইভেন টু সাম এক্সটেন্ট এই যে আমাদের এই দেখা, চোখ দিয়ে দেখা, বিশেষ করে চোখের সাথে আমাদের যে সমস্ত সফট নার্ভ গুলি জড়িত, যে সফট নার্ভ গুলি আমার ব্রেনের পেছনের অংশের যে আমরা বলি যে বুদ্ধিভিত্তিক সিদ্ধান্তগুলি ওই জায়গা থেকে আসে। হ্যাঁ, সেই জিনিসগুলি কিন্তু তখন একটা বয়সের পরে খুব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সেটা যদি অনুসরণ না করে। তো যাই হোক, এটা হয়তো যত দিন যাচ্ছে তত আরো একটু গবেষণা করে কম ক্ষতি হয় সেটারও যেরকম চেষ্টা হচ্ছে, আবার কিন্তু ক্ষতিও যে হচ্ছে এটাও কিন্তু সত্যি। আমরা এখন ডাক্তারি পরীক্ষা করতে গিয়ে কিন্তু নানান রকম পরীক্ষা করি, সেই মেশিনগুলি থেকে আমাদের অনেক ক্ষতি হয়। ডাক্তাররা কিন্তু এটা বলে না, কারণ ডাক্তার ইজ নট দ্য রেডিওলজিস্ট। ডাক্তার কিন্তু রেডিওলজিস্ট না, ডাক্তার কিন্তু মেডিসিন বিশেষজ্ঞ না, সে হলো চিকিৎসা বিশেষজ্ঞ। মেডিসিন বিশেষজ্ঞ হলো ফার্মাসিস্ট। আর আমার যে স্ক্রিনিংটা করে বডিতে যে রেডিওলজির মাধ্যমে বা রেডিও থেরাপির মাধ্যমে আমাকে যে থেরাপিগুলো দেওয়া হয় সেটা রেডিওলজিস্ট। সো আমরা কিন্তু এই যে কম্বিনেশন অফ দা টিম, এই টিম যদি আমাকে কম্বাইন্ডলি সাজেস্ট করে তাহলে দ্যাটস গুড, কিন্তু we are not in a position to get the combined decision whether I should go for CT scan or I should go for only the simple X-ray to find the to do the accurate diagnosis. সুতরাং এই সব জিনিসগুলি কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য যে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কিন্তু বিদেশে এখন চালু হয়েছে, যে ঠিক আছে you have to consult with the radiologist as well as pharmacist as well as doctors, 3 persons together যদি টেস্ট করতে হয়। হ্যাঁ, প্যাথোলজিক্যাল টেস্টে কোনো সমস্যা নাই, কারণ ব্লাড কালেকশন করছে বা ইয়ে করছে, কিন্তু রেডিওলজির ক্ষেত্রে অনেক সমস্যা। আবার ফার্মাসির ক্ষেত্রে সমস্যাটা কি জন্য, কারণ ডাক্তার ওষুধ দিচ্ছে কিন্তু এটা অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে শুরু করে এটার অনেক ধরনের যে সাইড ইফেক্ট হতে পারে, এটা কিন্তু ওষুধ প্রস্তুতকারক বিশেষজ্ঞ যারা বিভিন্ন কম্বিনেশন দিয়ে সে ওষুধটা তৈরি করেছে। এই যে একটা ট্যাবলেট, একটা প্যারাসিটামলের কথাই বলি, প্যারাসিটামল ইজ নট এ সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টস ইস্যু, it's a issue of the combination of many different types of medical elements. তো সেই ক্ষেত্রে এইটার এখন যে আমরা প্যানাডল বলি অথবা বলি কি বলে নাপা এক্সট্রা বলি, এইস বলি, এস প্লাস বলে, এই যে এই জিনিসগুলি, এগুলি কিন্তু একটা সময় ছিল না, আস্তে আস্তে কিন্তু এখন এইগুলি মার্কেটে আসছে অর্থ হলো যে এটা ব্যথাও কমাবে, আবার ব্যথার কমার সাথে সাথে কিন্তু এইটা ক্ষুদ্র অংশে ছোটখাটো ইনফেকশন বা ভাইরাসের যদি কোনো সমস্যা, ভাইরাস তো না, ইনফেকশনের যদি কোনো সমস্যা থাকে অনেক সময় সেটাকে কিল করার জন্য হেল্প করে। অথবা যাদের বেশি পেইন কিলার না দিয়ে এইটা মাইল্ড এন্ড মডারেট পেইন কিলার হিসাবে এটাকে ইউজ করা হয়। যে মডারেট যদি হয়, মাইল্ড হলে তো একটা প্যারাসিটামল খাইলে যথেষ্ট, 5 মিনিট, কিন্তু
এখন যদি আমি নাফা এক্সট্রা নিই তাহলে 650, তার মানে আরো 150 যোগ হলো, এটা ব্যথা নিরাময়, ব্যথা নাশকের জন্য। এই জিনিসগুলো কিন্তু আমরাও বুঝি না। এখন বিদেশে কিন্তু এই জন্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হয় এই ইয়েগুলি ইয়ে করার জন্য। 1 মিনিট, আমি একটু কল আসছে, যদি কলটা স্যারকে কি শোনা যাচ্ছে না? স্যার একটু পর আসতেছে বললো। আচ্ছা আচ্ছা। চলে আসি। তো আমরা তাহলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা আসলে ওই সব বিষয়গুলি নিয়ে এত ডিটেলসে যেতে চাচ্ছি না, কারণ এগুলি খুব বাস্তব ভিত্তিক এবং জীবন রক্ষাকারী দরকারি কথা, আমাদের সেগুলো জানতে হবে এবং সেগুলিও বুঝতে হবে। কারণ ভবিষ্যৎটা কিন্তু, বিশেষ করে আমরা তো এখন রিটায়ারমেন্টের কাছে চলে আসছি, সুতরাং রিটায়ারমেন্টের পরে মানুষ কিন্তু ইচ্ছা করে নিজেকে গুছিয়ে আনে, অনেক কিছুর সাথে জড়িত হতে চায় না বা মানসিক লোড দিতে চায়। তো বাট অভিজ্ঞতার তো কোনো বিকল্প নেই, যে অভিজ্ঞতাগুলি শেয়ার করা প্রচুর দরকার। আমার মনে হয় কালকে থেকে বা রবিবার থেকেই আমাদের অফিসের সরকারি বেসরকারি সমস্ত অফিস শাটডাউনে চলে যাওয়ার একেবারে সমূহ সম্ভাবনা। অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়াতে যে ডেল্টা ভাইরাসের কারণে যেরকম দ্রুত দিল্লিতে ইয়ে হয়ে গেছে, ঢাকা শহরে অনেকটা এরকম একটা লক্ষণ দেখা যাচ্ছে। এটা মানে বয়সের কোনো ভেদাভেদ নাই, আর ভ্যাকসিন নেওয়ার ভেদাভেদ নাই, আগে পরে হয়েছে এটারও ভেদাভেদ নাই, এবং এটা অনেকটা বাতাসে স্পিড হওয়ার মতো ঘটনা, যেটা দিল্লিতে হচ্ছে, অনেকটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ বেশি লোককে যখন একই বিল্ডিং এ বা একই পাড়ায় একই মহল্লা যখন হবে, তখন কিন্তু আর ইয়ে থাকবে না, নিয়ন্ত্রণ রাখা খুব কঠিন হয়ে যাবে। সেই জন্য সম্ভবত শাটডাউনে একেবারে যে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। 14 দিন বা 15 দিন অথবা 20 দিনের শাটডাউন হতে হয়ে যেতে পারে। তখন 14 দিন হলেও পরে আর 1 সপ্তাহ বাড়াতে হবে। যাই হোক, আমরা চেষ্টা করবো যতটা ঘরে থাকা যায়, আপনাদের মতো সেই চেষ্টা থাকতে হবে। এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট নিয়ে কথা বলতে গেলে আসলে প্রথমেই যেটা বলতে হয় যে অ্যাসেটটা কি জিনিস, এটা আমি একটু পরে যাব। তার আগে হলো যে অ্যাসেটটার জন্য যে এনভায়রনমেন্ট, সে এনভায়রনমেন্টটা আমরা একটু জেনে নিই, যে অ্যাসেটটা কোন এনভায়রনমেন্টের মধ্যে অ্যাসেটটার আদান প্রদান হয়, ট্রানজেকশন হয়। তো এখানে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট বলে একটা কথা আছে, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ইনস্ট্রুমেন্টের অনেকগুলি বিষয় জড়িত। এখন যদি আমরা এখানে তাকাই, দেখতে পাই যে স্টক মার্কেট আছে, বন্ড মার্কেট আছে, কমোডিটি মার্কেটস আছে, মানি মার্কেটস আছে, ডেরিভেটিভস আছে, ফিউচার্স মার্কেট আছে, ইন্স্যুরেন্স মার্কেট আছে, এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট আছে। তার মানে দিজ আর দ্য ইনস্ট্রুমেন্ট, এট দ্য সেম টাইম ওই ইনস্ট্রুমেন্টের জন্য একটা মার্কেট আছে। এই যে মানি মার্কেট মানে কি, এখানে কিন্তু টাকা বেচা কেনা হয়। কমোডিটি মার্কেট মানে হচ্ছে কমোডিটি, it represents in the form of the assets, also it has a market. বন্ড স্টক তো আছে, ফরেন এক্সচেঞ্জ আছে, ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রেও কিন্তু ইনস্ট্রুমেন্ট আছে। আমি গাড়ি ইন্স্যুরেন্স করি, আমি ফায়ার ইন্স্যুরেন্স করি, বাগবাড়ি করি, মেরিন ইন্স্যুরেন্স করি, এরকম অনেক ধরনের। তো ফিউচার্স এন্ড ডেরিভেটিভস, যেটা আমরা বলি যে এটাও এক ধরনের ইনস্ট্রুমেন্ট, যেটা ভবিষ্যতে ম্যাচিউর হয়, এবং সেটাও বন্ডের মতো অথবা প্রমিজরি নোটের মতো, যেটা ভবিষ্যতে আমরা কোন একটা নির্দিষ্ট সময়ের মেয়াদ বহন করে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ অথবা সুদ এটা
যুক্ত হয়ে সেটা পরিশোধিত হয়। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি 8টা ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে 8টা ইনস্ট্রুমেন্ট এই মার্কেটের মধ্যে মুভ করে। এটা সব জায়গায় 8টা থাকবে এরকম না, কোন কোন দেশে কম। এখন বাংলাদেশে ফাইন্যান্সিয়াল মার্কেট যেটা আমরা বলি, এটাকে যদি আমরা এই শর্টকাট ধরি, ওখানে আমি প্রথমে কিন্তু ডিটেলস বলেছি, আর একেবারে নার্সেল যেটা আমরা এখানে ডিফাইন করি যে আমরা মোটা দাগে মেজর অংশে 3টা মার্কেটকে আমরা অ্যাড্রেস করি: মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এন্ড ফরেন এক্সচেঞ্জ। কেউ প্রশ্ন করতে পারে, স্যার আগে ছোট ছোট করে দেখান, এটা বড় করে দেখান। আসলে আমাদের দেশে মোটামুটি এখন পর্যন্ত এইভাবে দেখানো হয়, কিন্তু ছোট জিনিসগুলি এখানে ক্যাপিটাল মার্কেটের মধ্যে ঢুকে যায়। ফরেন এক্সচেঞ্জ ছাড়া বাকিগুলি ক্যাপিটাল মার্কেটের মধ্যে ঢুকে যায়। বাকিগুলি আসলে সবই ইকুইটি বা ক্যাপিটালের সাথে সম্পর্কিত। এখন আমাদের এখানে কি কি আছে? আমাদের এখানে প্রায় আমরা বললাম 63 আছে ব্যাংকের মতো, ব্যাংকে আছে 63টা। এখানে যদিও 47টা আছে, এটা পুরনো। 31টা আছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, 4টা আছে স্পেশালাইজড ব্যাংক। এখন 4টার জায়গায় সম্ভবত 6টা বা 8টার মতো হয়ে গেছে। 2টা স্টক এক্সচেঞ্জ আছে। ইন্স্যুরেন্স কোম্পানির সংখ্যাও প্রায় 50-এর কাছাকাছি, 50 বা 52। আর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তো এটা অগণিত। মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন তো এখন প্রচুর অনেক এনজিও, বাংলাদেশে 4,500-এর মতো এনজিও কাজ করে। এর মধ্যে প্রায় 95% এনজিও কিন্তু কোনো না কোনো ভাবে মাইক্রো ফাইন্যান্সের সাথে যুক্ত। তারপরে গভর্নমেন্টেরও অনেকগুলি প্রতিষ্ঠান আছে। এটা যেমন যুব উন্নয়ন অধিদপ্তরের কথা বলি, আমরা সমাজ সেবার কথা বলি, এরকম অনেকগুলি ইয়ে আছে, মন্ত্রণালয় আছে যাদের ফিল্ড লেভেলের অফিসগুলি মাইক্রো ফাইন্যান্সিং করে থাকে। সো এই যে বাংলাদেশ ব্যাংক এই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলিকে কন্ট্রোল করে, তার মানে হলো এর মধ্য দিয়ে তারা ফাইন্যান্সিয়াল অ্যাসেটটাকেও কন্ট্রোল করে। Ultimately, Bangladesh Bank, on behalf of the government, has to regulate all types of financial institutions, including the financial markets, and at the same time, the asset which is defined as the financial assets in the economic terms. এখন এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সংখ্যা, ভেরিয়েশন, ধরন ইত্যাদি ইত্যাদিগুলি এক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে রিলেটেড। সবগুলি যে কমার্শিয়াল ব্যাংকের সাথে অথবা মাইক্রো ফাইন্যান্সের সাথে এরকম না। মাইক্রো ফাইন্যান্সের সাথে কিন্তু এক রকমের ফাইন্যান্সিয়াল অ্যাসেট জড়িত থাকে। সেখানে কোনোটার মধ্যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মধ্যে হয়তো কোনো একটা অংশ আছে যেখানে মর্টগেজ রাখতে হয়, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কোন রকমের জামানতবিহীন মাইক্রো ফাইন্যান্সিং হয়ে থাকে। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যেও আমরা এরকম দেখি যে এইটা যেমন টাকা কিন্তু মানুষকে লোন দেয়, আবার মানুষের কাছ থেকে জমা নেয়, যে 5 বছর বা 6 বছরে দ্বিগুণ হবে, 8 বছরে দ্বিগুণ হবে, মাসে এত টাকা করে লাভ পাওয়া যাবে। তারা কিন্তু ব্যাংকিং ট্রানজাকশন করে না, বাট দে ডু দ্য ট্রানজাকশন অফ দ্য মানি। এখন তারা রিয়েল এস্টেট সেক্টরে তারা ফাইন্যান্সিং করে। কেউ যদি ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে, অন্যান্য জিনিসপত্র কিনে, এগুলির জন্য তারা লোন দেয়। এটা কিন্তু ব্যাংকও দিচ্ছে। বাট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট ব্যাংকের ইন্টারেস্ট রেট আর এদের ইন্টারেস্ট রেট অনেক ডিফারেন্স। এরা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট রেট দিয়ে মানুষের কাছ থেকে সেভিংসটা নেয়। কিন্তু এদের কাছে অনেকে না গিয়ে ব্যাংকে যায়। কেন? কেউ একজন বলতে পারবেন যে ব্যাংকে যায় এদের কাছে যাচ্ছে না? এরা 9%, 10% সুদ দিতে চায়, অথচ ব্যাংক কিন্তু 6.5 বা 7% ইন্টারেস্ট রেটে
ই করে। এটা সিকিউরিটির কারণে হ্যাঁ, সিকিউরিটির কারণে যায় ব্যাংকে। রিস্ক। জি স্যার, রিস্ক। হ্যাঁ, সিকিউরিটি বলতে মানে এখানে রিস্ক অফ লুজিং দ্য ক্যাপিটাল, যে আমার মূলধন হারাই যেতে পারে। কারণ হলো বাংলাদেশে একটা ইয়ে আছে, মানে আইন আছে যেটা, যে কোন প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান যদি লিকুইডেশনে চলে যায়, এটা ফাইন্যান্সিয়াল যে কোনো ইনস্টিটিউশনের কথাই বলা হচ্ছে, তাহলে কেউ যদি সেখানে জমা রাখে তাহলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা আইন আছে। সে আইনে বলে দেওয়া আছে যে সে 1 লক্ষ টাকা, মানে 1 কোটি টাকার নিচে রাখলে 1 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কভারেজ পাবে, আর 1 কোটি টাকা তার বেশি রাখলে 2 লাখ টাকার কভারেজ পাবে। এখন কেউ 10 লাখ টাকা হারাইলো, কিন্তু ক্ষতিপূরণ পাবে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে মাত্র 1 লাখ টাকা, আর বাকিটা হলো ওই সম্পত্তি, সহায় সম্পত্তি যদি থাকে, তার যে প্রতিষ্ঠান তার কাছ থেকে এই টাকা জমা নিয়েছিল তার বিভিন্ন জিনিস বিক্রি করে বা লোক করে মামলা দিয়া তাদের কার্ড করে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে ওখান থেকে আলাদা করে নিয়ে এসে যদি কিছু দিতে পারে, তখন হয়তো আনুপাতিক হারে 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এরকম যে আনুপাতিক রেট 5, 10, 20, তখন ওই রেশিওটা ওইভাবে হইয়া তখন তার মানে পুরো টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এটা শুধু বাংলাদেশে ঘটছে তা না, অন্যান্য দেশে ঘটছে। এদেরকে ইনসলভেন্ট ঘোষণা করা হয় এবং এরা আলটিমেটলি ব্যাংক্রাফট হয়ে যায়, এবং এদের ইয়েটা দায়টা বহন করে কিন্তু যারা সেভার্স থাকে তাদের। তো তার ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কিন্তু সেভাবে তার একদম পুরোপুরি হাতছাড়া হয়। ইভেন অনেকেই লোন করে বাড়ি কিনে, এখন সেক্ষেত্রে ব্যাংকের একটা ইয়ে থাকে, দাবি থাকে সে বাড়িটার উপর। তা এখন ব্যাংকের লোকেরাই যদি পালায়া যায়, তাহলে হয় কি, অন্য যারা টাকা আদায় করতে পারতেছে না এরাও কিন্তু আইসা এই বাড়িতে বলতে পারে না যে এই ফ্ল্যাটটা তো ওই ব্যাংকের, সুতরাং এটা আমরা বিক্রি করে দিয়ে এখান থেকে টাকা আদায় করে নিয়ে আমার পাওনা আমি এখান থেকে ফিরে নেব, এটাও কিন্তু সুযোগ নেয়। সো প্রোটেকশন ইজ ভেরি, কি বলবো, যে নট সো স্ট্রং ইন ফেভার অফ দ্য ডিপোজিটর। এটার কারণে যেমন পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, যেগুলি আমাদের ইয়ে হয়ে গেছে, কিছু ব্যাংকেরও আকাম ধরা পড়ছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। তো এই সমস্ত কারণ এখন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর, এগুলি আমরা অবশ্য বলে ফেলেছি, আমরা এগুলি নিয়ে আর কথা না বলি। তো এখন ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে আমরা কি বুঝি? এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেট কনসিস্ট অফ ক্লেম অন অ্যানাদার পার্ট, এক পক্ষ অন্য পক্ষের উপরে একটা দাবি, দ্যাট মিনস দ্যার ইজ এ কাউন্টার পার্ট লায়াবিলিটি। এখন এই পক্ষটা কিন্তু, যেমন আমি ব্যবসায়ের মালিক, আবার ব্যাংকেরও ডিরেক্টর, আমি কিন্তু ব্যাংক থেকে লোন নিয়েছি, আমি কিন্তু আমার ব্যবসার একটা আলাদা সত্তা, আবার ব্যাংকের আলাদা সত্তা, এই দুইটা সত্তার মধ্যেও কিন্তু এই কাউন্টার পার্ট হতে পারে। এবং এখানে যে দাবিটা, অর্থাৎ দাবিটা হচ্ছে এখানে আলটিমেটলি লোন, এটা এই অ্যানাদার পার্টি বলতে, এখানে অন্য পার্টি বলতে, এই যে আমি যেটা বললাম যে একেবারে এরকমও হতে পারে যে ক্লোজ রিলেশন আছে, তারপরেও এটাকে আমরা বলি যে অ্যানাদার পার্টি, আর প্রকারান্তরে কিন্তু একই ব্যক্তি বা একই প্রতিষ্ঠান ঘুরে ফিরে, আমার গ্রুপ অফ কোম্পানি হয়তো কোনো একটা ব্যাংকের মালিক, বা পার্টেক্স হয়তো কোনো একটা ব্যাংকের মালিক, সে আবার পার্টেক্স গ্রুপ অফ কোম্পানির স্বত্বাধিকারী, দুইটাই। বা আমরা যদি এরকম আরো যে সমস্ত বড় বড় কোম্পানিগুলি আছে তাদের কথা, এখন তো অনেক বিভিন্ন ধরনের
So it is a liability related issue. Financial asset এখানে liability টাকে mean করছে যে claim মানে হচ্ছে the liability from one person to the another. In the form of you can say it can be in the form of bond, in the form of long-term liability, in the form of loan. এটা short-term loan হতে পারে, long-term loan হতে পারে। এটা হলো distinctive of financial assets from other economic assets such as land, dwelling, machinery, equipment, etc. এটা বলছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো যে এটা আরো অন্য ধরনের কিছু ইকোনমিক অ্যাসেট আছে, যেমন ল্যান্ড। এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট না, এটা হলো রিয়েল এস্টেট, বাট এইটা নর্মালি ফাইন্যান্সিয়াল মার্কেটে এটা ট্রানজাকশন ওইভাবে হয় না কমোডিটি হিসাবে। বাড়ি, ডুয়েলিং হাউস, মেশিনারি যেটা আমার কারখানায় ব্যবহৃত হচ্ছে, ইকুইপমেন্ট আমার অফিসের ভিতরে যে সমস্ত ইকুইপমেন্ট। তাহলে কি তার মানে হলো এইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল অ্যাসেট হলো ইন দ্য ফর্ম অফ পেপার ডকুমেন্টস, পেপার রিলেটেড ডকুমেন্টস। এটার সাথে হলো প্লাস দি গোল্ড বুলিয়ন কম্পোনেন্টস অফ দ্য মনিটারি কোড, অর্থাৎ এখানে টাকায় পরিমাপযোগ্য কোন স্বর্ণের যে কোনো কম্পোনেন্ট হতে পারে, সেটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আসবে। তারপরে বলা হচ্ছে ডিউ টু ইটস রোল অ্যাজ এ মিনস অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট অ্যান্ড স্টোর অফ ভ্যালু ফর ইউজ ইন রিজার্ভ ভ্যালু ফর ইউজ ইন রিজার্ভস, মানে এখানে যেটা আমরা ফরেন রিজার্ভটাকে বলি সেটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট। যদিও কথাগুলি এভাবে ঘুরায় বলছে, এটা হলো ফরেন রিজার্ভ, সোজা কথা। It is not created by an instrument and it does not represent a claim on another entity. আচ্ছা, এখানে another entity বলতে এখানে it is not created by an instrument. হ্যাঁ, তাহলে এটা কিভাবে হয়? এটা itself ইনস্ট্রুমেন্ট, বাট এটা ইনস্ট্রুমেন্ট হিসাবে তৈরি করার বিষয় না। এটা itself ইনস্ট্রুমেন্ট। যেমন আমরা স্টকের কথা বলি, আমরা শেয়ারের কথা বলি, বা স্টকের কথা বলি, আমরা বন্ডের কথা বলি, এবং এটাকে বলা হয় ডাজ নট রিপ্রেজেন্ট এ ক্লেম অন অ্যানাদার এন্টিটি। এটা যেমন একটা জয়েন্ট স্টক কোম্পানি আর একটা জয়েন্ট স্টক কোম্পানির উপরে এটা ক্লেম করে না, এটা আসলে এই লায়াবিলিটি হোল্ড করে দোজ হু আর সাইনিং অথরিটি। কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ যাদের সাথে থাকে তাদের মধ্যেই কিন্তু এই ক্লেমটা তৈরি হয়। আচ্ছা, এখন মেজর ক্লাসেস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অর সিকিউরিটিজ, যেটা আমরা বলতেছিলাম যে নরমালি আমাদের দেশে এই 5 ধরনের মানি মার্কেট, বন্ড মার্কেট, যেটা ইকুইটি মার্কেট, ইন্ডেক্সেস, ডেরিভেটিভ, ইন্ডেক্সেস আর ফিউচার্স অলমোস্ট সেম, ডেরিভেটিভ সেগুলি নিয়ে আমরা পরে কথা বলতেছি। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, এখানে ইকুইটি, ইনভেস্টমেন্ট ফান্ড, ডেট ইনস্ট্রুমেন্টের কথা বলা আছে। ডেট ইনস্ট্রুমেন্টের মধ্যে অনেক কিছু আছে এখানে ইন্স্যুরেন্স, পেনশন, তারপরে গ্যারান্টি স্কিমের ইন্স্যুরেন্স সেটাও থাকতে পারে, তারপরে স্ট্যান্ডার্ডাইজড গ্যারান্টি স্কিমস যেটা এটাও থাকতে পারে, তারপর ট্রেড ক্রেডিট থাকতে পারে বা অ্যাডভান্সেস থাকতে পারে, যে আমি মাল কেনার সময় অনেক সময় অ্যাডভান্স দিই অথবা বাকিতে মাল বিক্রি করি।
তো এইসব বিষয়গুলি আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আছে মনিটারি গোল্ড, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে গোল্ড আর বুলিয়ন গোল্ড যেটা বলি আমরা, যে গোল্ড অন্যান্য যে সমস্ত ফর্মে থাকে। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এন্ড এমপ্লয়ি স্টক অপশনস, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আসে। যে ভবিষ্যতে কোনো দাবি পরিশোধিত হবে সেই রকম কোন যদি বিক্রয় চুক্তি অথবা পরিশোধের দায় জানা পরিশোধের চুক্তি অথবা সুবিধা এখন নিচ্ছি ভবিষ্যতে সেটা পরিশোধ করা হবে, এরকম ডেরিভেটিভস। অথবা এটা এরকমও হতে পারে এমপ্লয়ি স্টক অপশনস, হলো যে আমি কোনো এমপ্লয়িকে হায়ার করলাম, তাকে বেতন দিলাম, 5 লাখ টাকা বেতন দিলাম, আর বললাম যে আমার কোম্পানির যে লাভ হবে এই লাভ যদি ভেঙে সিনিয়র লেভেল ম্যানেজমেন্ট, নর্মালি সিনিয়র লেভেল ম্যানেজমেন্টে যারা থাকে তারা এই সুযোগটা পায় যে ঠিক আছে তুমি এমডি অথবা সিও, তোমাকে 2% বা 3% কমিশন দেওয়া হবে লাভে। তার মানে তোমার পারফরমেন্স যত ভালো হবে তত লাভও হবে, তাইলে তুমি বেনিফিটেড হবা, আমরাও বেনিফিটেড হবো, আমরাও তোমাকে সেই বেনিফিটের শেয়ারটা দেবো। এটাকে স্টক অপশন বলা হয়। এটা অনেক সময় দুই ভাগ হতে পারে, একটা হতে পারে ক্যাশ, আর একটা হতে পারে যে তার নামে এই শেয়ার দিয়ে দিতে পারে, যে এতগুলি শেয়ার তুমি হোল্ড করতে পারছো। সেখানে অবশ্য শেয়ার যদি হ্যান্ড ওভার করা হয় সেক্ষেত্রে শেয়ারের অনেকগুলি নিয়ম কানুন থাকে, যে এটা ইন্টারনাল ইস্যু যাতে সে ডিসক্লোজ না করে, এইসব বিষয়। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিতে যখন তারা বিভিন্ন দেশে ব্যবসা করে তখন সেখানকার সিও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যাই থাকে তাকে এই সুযোগটা দেওয়া হয়। প্রমোশন করে পর্যায়ে নিতে পারো, তাহলে you will be able to hold the number of shares or the benefit in the form of the commission of the company. এখন এই যে মার্কেটগুলি নিয়ে আমি অত আলোচনা করব না, এগুলি নিজেদের সেলফ রিডিং এর জন্য আমি রেখে দিতে চাই যে আসলে মানি মার্কেটের মধ্যে কি কি ইনস্ট্রুমেন্টস গুলি, বা যে মানি মার্কেটস এর মধ্যে তো কিছু অ্যাসেট ঢুকে, এখানে কি কি থাকে। ট্রেজারি বিলস, যেটা সেন্ট্রাল ব্যাংক থেকে বা আমাদের দেশে যেটা বাংলাদেশ ব্যাংক থেকে যদি এটা ইস্যু করা হয়, এবং এটা নরমালি ইনস্টিটিউশনাল বায়ার্সরা থাকে। তারপর হলো সার্টিফিকেট অফ ডিপোজিট, যেটাকে আমরা সংক্ষেপে সিডি বলি। ফিক্সড ডিপোজিট ক্যান বি এনক্যাশড আর্লিয়ার দেন ম্যাচুরিটি। এটা ম্যাচুরিটির আগেও কিন্তু করা যায়, সেটা হলো যে পরিমাণ টাকা আমি লভ্যাংশ হিসেবে পাওয়ার কথা তার চেয়ে কম পাবো, মানে প্রপোর্শনালি কম পেয়ে যাব, এরকমও থাকতে পারে। সিডি যদি এরকম সিডি ডিপোজিট যদি কেউ রাখে তাহলে সেখান থেকে এরকম হতে পারে। তারপরে কমার্শিয়াল পেপার, এটা তো কমার্শিয়াল পেপার তো ভেরি কমন ইস্যু ইন দা কর্পোরেট হাউস গুলিতে। এখানে যেটাকে আমরা প্রতিজ্ঞাপত্র, প্রমিজেরি নোটের বাংলা কি, বা অনেক সময় কমার্শিয়াল পেপারও বলা হয়, ওই কমার্শিয়াল পেপারের মধ্যেই কিন্তু এটাও কিন্তু ভাঙানো যায়। এটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য থাকে, কিন্তু কারো যদি দরকার হয় কোনো ব্যাংকে গিয়ে সেটা ভাঙাইয়া টাকা উঠায় নিতে পারে, এবং যেই লোক এটা ধারক থাকে সে এটা ব্যাংকে করে দিয়ে, ব্যাংকের কাছে দিয়ে দিলে, এন্ডোর্সমেন্ট করে দিলে, যে সেই ব্যাংক আবার আরেকজনের কাছে এটা বিক্রি করতে পারে। এটা ইন দ্য ফর্ম অফ মানি। মানি মার্কেট বলতে এটা কিন্তু এক ধরনের টাকার মতো হাত বদল হওয়ার একটা সুযোগ থাকে। সিডি ডিপোজিটটাও তাই, ট্রেজারি বিলটাও তাই। তারপর হলো ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স। এটা হলো in order to a bank by a customer to pay a sum of money at a future date. এখন ব্যাংকার অ্যাকসেপ্টেন্সটা হলো ব্যাংক থেকে আসলে ব্যাংক ওভারড্রাফট অনেক সময় বলি, অথবা কাস্টমার
দীর্ঘদিন ধরে ট্রানজেকশন করছে, এটা ব্যাংকে তারা একটা ইয়ে করতে পারে যে ভবিষ্যতে একটা ডেটে তাকে এই টাকাটা পরিশোধ করা হবে, এই উদ্দেশ্যে কাউকে টাকা দেওয়ার জন্য এই ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্সটা ইউজ করা হয়। এটাও ব্যাংক এক ধরনের লোনই বলা যায়, যে লোন কাস্টমারকে দেয়। এবং এটা কিন্তু এই ব্যাংকার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু সেকেন্ডারি মার্কেটে কমার্শিয়াল পেপারের মতো এটা ট্রানজেকশন হয়। তো অ্যাকচুয়ালি এখানে যে চারটার কথা বলা হচ্ছে এগুলি সবই মার্কেটে বেচা কেনা হতে পারে বিদা এটা মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট বলা হয়েছে। এছাড়াও ইউরো ডলার আছে, পারচেজ এগ্রিমেন্টস আছে, এগুলি অবশ্য আমাদের দেশে রিপারচেজ এগ্রিমেন্ট, এগুলি আমাদের দেশে কমনলি ইউজ হয় না। তারপরে লিবর আছে, লন্ডন ইন্টারব্যাংক অফার রেট, এইগুলি আমাদের দেশে খুব একটা বেশি ব্যবহৃত হয় না। বন্ড মার্কেটের কথা বলছি, বাট এগুলি জানতে হবে আর কি। এগুলি ইউরো ডলার, রিপারচেজ এগ্রিমেন্ট, তারপরে ফেডারেল ফান্ডস। ফেডারেল ফান্ডস তো আমাদের দেশে নাই, এটা তো ফেডারেল স্টেটস যেখানে সেখানে সেন্ট্রাল ব্যাংকের সাথে প্রভিন্সিয়াল ব্যাংকের যে প্রভিন্সিয়াল আবার সেন্ট্রাল ব্যাংক থাকে সেখানকার রিজার্ভের সাথে এই সমস্ত। আর লন্ডন ইন্টারব্যাংক ওভার দি কাউন্টার রেট যেটা বলা হয়, এটা আসলে এইটা হলো একটা রেট যেটা ইন্টারেস্টের মতো রিকগনাইজ। এটাকে বলা হয় যে এটা শর্ট টার্ম ইন্টারেস্ট রেটের মতো এটাকে করা হয়। ইউরোপিয়ান মানি মার্কেটে এটা রেফারেন্স হিসাবে অন্য জায়গাও কিন্তু এই রেটটাকে ফলো করা হয়। যেমন আমাদের দেশে যে কল মানি মার্কেটে যখন হয় তখন বলা হয় যে এটা কি লিবর রেট হবে নাকি লিবর রেটের নিচে বা ভিন্ন কোনো রেট হবে। তো এটাও কিন্তু শর্ট টার্ম মানি মার্কেটের মধ্যে ট্রানজেকশন যখন হয়, টাকার বেচা কেনা হয়, তখন ইন্টারেস্ট রেটটা সেখানে অ্যাপ্লাই করা হয়। লিবর রেটটাকে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড হিসাবে ট্রিট করা হয়, সেই জন্য লিবর রেটটা এখানে লিবরটাকে এখানে মার্কেটে আনা হয়। কেউ দেশের ভিতরেও কিনতে পারে, দেশের বাইরেও কিনতে পারে। মানি মার্কেটের পরে বন্ড মার্কেট, আমরা যে পাঁচটার কথা বললাম এর মধ্যে বন্ড মার্কেট যেটা সেকেন্ড ক্যাটাগরি। এখানে ট্রেজারি নোটস এন্ড বন্ডস, এখন টি নোটস, এগুলির ম্যাচুরিটি ডেট থাকে। The important issue of the bond market is how long is the maturity date? এটা কি 10 বছর মেয়াদি, 15 বছর মেয়াদি, না তার চেয়ে কম? এখানে আপ টু 10 ইয়ার্স টি নোটস যেটা, মানে এটা 7, 8, 10 এরকম, মানে বিভিন্ন মেয়াদি, 1 বছর থেকে শুরু করে 10 বছর মেয়াদি যে কোনো তারপরে 10 বছরের বাহিরেও হতে পারে, 15 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, but normally not exceeding 25 years. যদিও এখানে বলা আছে beyond or excess of 10 years. এরপরে যেটা ফেডারেল এজেন্সি ডেট, এটা আমাদের দেশে নাই। আর ইন্টারন্যাশনাল বন্ডটাও আমাদের দেশে নরমালি যদি আমাদের কোনো ব্যবসায়ী ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ব্যবসা করে, এখন পর্যন্ত বাংলাদেশের কোনো কোম্পানি ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি হিসাবে স্বীকৃতি পায়নি, সুতরাং তাদের ক্ষেত্রে এটা এই বন্ড মার্কেট। আমাদের ক্ষেত্রে নরমালি প্রথমটা ট্রেজারি নোটস যেটা, এটাই আছে। এটাও ট্রেজারি বলতে বাংলাদেশ ব্যাংকিং করে থাকে। বাংলাদেশে মিউনিসিপাল বন্ডও নাই, কারণ মিউনিসিপ্যালিটি বন্ড বিক্রি করে না, বাট এটা যদি করে তাহলে সেটা হচ্ছে আপ টু 30 ইয়ার্স। বাংলাদেশে ইচ্ছা করলে মিউনিসিপ্যালিটি করতে পারে, কিন্তু মিউনিসিপ্যালিটির প্রতি যেহেতু মানুষের ট্রাস্ট কম, তারা হোল্ডিং ট্যাক্স ঠিক মতো আদায় করতে পারে না, নাগরিক সুযোগ সুবিধা দিতে পারে না। সুতরাং মানুষ কিভাবে ওখানে যদি বন্ড বিক্রি করে কিনতে যাবে? তারপরে হচ্ছে কর্পোরেট বন্ডস। কর্পোরেট বন্ডসটা বাংলাদেশে আছে এবং এটা ইস্যু হয়, এটা বেচা কেনা হয়।
মর্টগেজ এন্ড মর্টগেজ ব্যাংক সিকিউরিটি, সেটাও আছে, এটাও আমাদের দেশে আছে। সুতরাং মিউনিসিপ্যালিটি ছাড়া কর্পোরেট বন্ড এবং মর্টগেজ বন্ডটা আমাদের দেশে আছে। এইটা মর্টগেজ ব্যাংক সিকিউরিটিজ কি জিনিস, সেটা আসলে 1970 সালে টু হেল্প লিকুইডিটি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা proportional ownership of a pool or specified obligation secured by a pool of accounts, যেটা আমরা বলি যে অনেক সময় একত্রে, যেমন সরকারি ব্যাংকগুলি যে একসাথে টোটাল কি পরিমাণ সম্পদ আছে এটা একসাথে হিসাব করে এই লিকুইডিটিটা যদি গভর্নমেন্ট ইচ্ছা করে তাহলে এই লিকুইডিটি অ্যাডজাস্টমেন্টটা তারা করতে পারে। ঠিক আছে, আমি সোনালী রূপালী অগ্রণী অগ্রণী এবং জনতা, এই ব্যাংকগুলি এক, সুতরাং আমি এখানে কোন রকমের একটা বাস্কেট তৈরি করব, সেই বাস্কেট থেকে মোটামুটি শেয়ারিং করে ওনারশিপটা আমি প্রপোর্শনেট করে দিতে পারবো। হ্যাঁ, এবং এটা তখনই এটা সম্ভব যখন এটা দেখা যাচ্ছে যে এটার গ্রোথটার সম্ভাবনা আছে বা এটা ফেল করার কোনো সম্ভাবনা নাই, তখন এই লিকুইডিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা। আচ্ছা, ইকুইটি মার্কেট যেটা আমরা বলি শেয়ার মার্কেট, এটা আমার মনে হয় খুব একটা বেশি বলার দরকার নেই। এটা কমন শেয়ার আছে, প্রেফারেন্স শেয়ার আছে। বাংলাদেশের প্রেফারেন্স শেয়ারের প্র্যাকটিসটা খুব কম। কমন শেয়ার তো আমরা জানি যে এটা শেয়ার মার্কেটে বিক্রি হয় এবং এটা পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ারগুলি বিক্রি হয়। আবার লিমিটেড কোম্পানি লিমিটেড লায়াবিলিটি যেটা থাকে সেখানেও কিন্তু শেয়ার থাকে, বাট সেটা কমন স্টক আকারে অনেক সময় লিস্টেড না হওয়া পর্যন্ত সেটা রিকগনাইজ না। ডেরিভেটিভ মার্কেটস, ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ কন্ট্রাক্টসটা কি এটা আগে জানতে হবে। ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ কন্ট্রাক্টস ইজ এ financial instrument that is linked to another specific financial instrument, indicator or commodity, and through which specific financial risk can be traded in their own rights in financial markets. এটা যে ভবিষ্যতে আমি যেটা বললাম যে ভবিষ্যতের ইয়ের জন্য এটা ফরওয়ার্ড টাইপস অফ কন্ট্রাক্ট থাকে। এটার জন্য মানে নিচে লেখা আছে there are two broad categories of financial derivatives, একদম নিচে যদি আপনারা খেয়াল করেন। আচ্ছা, ইয়েকে দেখা যাচ্ছে তো না স্লাইডটা? জি স্যার। আচ্ছা, এখানে ফরওয়ার্ড টাইপস অফ কন্ট্রাক্টস আর হচ্ছে অপশন টাইপস অফ কন্ট্রাক্ট। দুই ধরনের কন্ট্রাক্ট থাকে, যেটা আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড কন্ট্রাক্ট থাকে। বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসটা হচ্ছে এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয় যে একটা স্পেসিফাইড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ইন্ডিকেটর অর কমোডিটি, and through which specific financial risk can be traded. এই রিস্ক এখানে বলা হচ্ছে যে একটা ফাইন্যান্সিয়াল রিস্ক ক্যান বি ট্রেডেড ইন দেয়ার ওন রাইটস ইন ফাইন্যান্সিয়াল মার্কেটস। এখন আমার কোম্পানি এখন ভালো করছে, আমি একটা কর্পোরেশন ভালো, আমি কারো কাছ থেকে হয়তো ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস এর সুবিধা নিব। যিনি আমাকে সুবিধাটা দেবে তিনি কিন্তু জানে যে আমার এখন অবস্থা ভালো, কিন্তু এই অবস্থাটা যে সবসময় ভালো থাকবে এরকম না। হ্যাঁ, আমার এখানে যে ইনট্যানজিবল বা গুডউইল অথবা আমার যে পেমেন্ট ক্রেডিট ওয়ার্দিনেস, যেটা ক্রেডিট রেটিং, যেটা এই সমস্ত জিনিসগুলো দেখে আমাকে কিন্তু ফাইন্যান্সিংটা করবে। এই ক্ষেত্রে রিস্কটা হচ্ছে ওই জায়গায় যেখানে সম পরিমাণ মর্টগেজ রাখা হয় না, যার কারণে কোনো কারণে যদি ফেলিউর হয় বা রিজলিউশনে যায়, ইনসলভেন্ট হয়, ব্যাংকরাপ্ট হয়, তখন কিন্তু লসের একটা সম্ভাবনা থাকে, রিকভারি পুরাটা সম্ভব হয় না। আচ্ছা, এখানে ফরওয়ার্ড কন্ট্রাক্টের কথা বলা আছে, অপশনের কথা বলা আছে। আমরা এগুলি অপশনের মধ্যে আবার অনেকগুলি ক্লাসিফিকেশন আছে, এইসব গ্রাফ দরকার নাই। ফিউচার্স ডেরিভেটিভ সিকিউরিটির মধ্যে আরেকটা ক্যাটাগরি হলো ফিউচার্স। ফিউচার্সটা কি? এটাও একটা কন্ট্রাক্ট। এটা বলা হচ্ছে যে ভবিষ্যতে কোনো অ্যাসেট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা
ম্যাচিউর হবে এবং সেই সময় এটা পরিশোধ করতে হবে এবং সেটার একটা মূল্য ধার্য করা হয় এবং সেই মূল্যটা চলতি মূল্যে অথবা ভবিষ্যতে যে মূল্য দেওয়ার জন্য কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকবে সেই মূল্য পরিশোধ করতে হবে। এটা লং টার্মের জন্য হতে পারে, শর্ট টার্মের জন্য হতে পারে। হ্যাঁ, এবং এই টার্মসটা কিন্তু বেসড অন টু থিংস, একটা হচ্ছে ডেলিভারি ডেট আর হলো ইন দ্য ফর্ম অফ অ্যাসেটস। তো এই এই ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি জিনিস, তাহলে আমরা এখান থেকে জানলাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট 5 ধরনের এবং এই প্রত্যেক ধরন সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। পরীক্ষায় কিন্তু থাকে যে ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এন্ড देयर ক্যারেক্টারিস্টিক্স। তখন এই জাস্ট এই স্লাইডটা শিখলে হবে। আর যেগুলি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বললাম এগুলি তো জাস্ট আমরা বললাম যে মানি মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট অথবা আমাদের ক্যাপিটাল মার্কেট, আমাদের বাংলাদেশ ব্যাংকের সাথে অন্যান্য যে মার্কেটগুলোর লিঙ্কেজ সেটা জাস্ট বোঝার জন্য দিলাম। অথবা কখনো কখনো বলা থাকে যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে আলোচনা করো এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যে সমস্ত অ্যাসেট আছে এই অ্যাসেটগুলির উপর আলোচনা করো। ডিসকাস the financial market of Bangladesh and explain the characteristics of different types of financial assets. তখন এই স্লাইডটাতে যা আছে ইটস এনাফ, খালি ল্যাঙ্গুয়েজ আকারে একটু ঘুরে লিখতে। তো এটার সাথে অবশ্য আমি আরেকটু জিনিস দিতে চাচ্ছিলাম, সেটা যদি আমরা দেখি ওটা আছে, আমরা কেউ এটা মিলে পড়া যাবে। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের কথা যেটা বলছি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটা বড় কথা হলো যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, এটা অনেক সময় পরীক্ষা থাকে অ্যাসেট না কথাটা না লেখে যে জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে এখানে আমরা সেই উত্তরটা পেয়ে যাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কি আমি এই দুইটা স্লাইডে দিয়ে দিব যদি আগে না পেয়ে থাকে। এখানে আসলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা এতক্ষণ বলছিলাম, তারপরেও আলাদাভাবে যদি প্রশ্ন আসে সেটা প্রস্তুতি হিসাবে এটা কিন্তু মোটামুটি পরীক্ষা থাকে ঘুরে ফিরে যারা প্রশ্ন করে। এরপরে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে যাব, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট আছে। তো এটা অনেক সময় ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়েও প্রশ্ন করে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মিনস হোল রেঞ্জ অফ financial contracts made between institutional units. প্রাতিষ্ঠানিকভাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে যখন বা একাধিক প্রতিষ্ঠানের মধ্যে যখন এই কন্ট্রাক্টটা হয় সেটাই হলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এখন এখানের মধ্যে অনেকগুলি জিনিস আছে, এই যে আমরা বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টের কথা বলি। Financial instruments are classified as financial assets or other financial instruments. এখন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কি কি আছে? ক্লেইমস অফ অ্যানাদার পার্টি, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম, কাউন্টার পার্টি, এটা আমরা বললাম, গোল্ড বুলিয়ন বললাম। তারপর আদার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস that are not recognized as financial assets, যেমন কন্টিনজেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, সম্ভাব্য সম্পদ এবং দায়। কন্টিনজেন্ট অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, ঠিক আছে? এটা কি ধরনের উদাহরণ? কন্টিনজেন্ট অ্যাসেটস আর নট ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বিকজ they do not give unconditional rise to requirements either to make payments or to provide other objects of value.
এটা ইনস্ট্রুমেন্ট বাট ইট ইজ নট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই যে কন্টিনজেন্ট অ্যাসেট এন্ড লায়াবিলিটিস। তারপরে বলা হচ্ছে however by conferring certain rights or obligations that may affect future decisions that can produce an economic impact on the parties involved. এটা contingent assets মানে এক ধরনের ইনস্ট্রুমেন্ট বাট ইট ইজ নট এ ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। কিন্তু এই ইনস্ট্রুমেন্টের কারণেও ওই যে যেটা বললাম যে এখানে রিস্ক আছে যে ভবিষ্যতে কোনো অধিকার খর্ব করার মতো বা আর্থিক ইমপ্লিকেশনস আছে, ইকোনমিক ইম্প্যাক্ট হতে পারে, এটা জড়িত থাকতে পারে, এরকম জিনিসও কিন্তু এটার সাথে থাকতে পারে। যদিও এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে এটাকে রিকগনাইজ করা হয় না, কিন্তু এটাকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বলা হয়। তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের সাথে ইনস্ট্রুমেন্টের এই ধরনের একটা পার্থক্য থাকে যে কন্টিনজেন্ট অ্যাসেটস লায়াবিলিটিস is recognized as assets, for example, and is not recognized as financial assets, but they could be the financial instrument. কিন্তু ওই যে একটা কথা আছে না যে যে সব নবী রাসূল, সব রাসূল নবী নয়, এরকম একটা ইয়ে আছে যেটা। তো সেরকম ফাইন্যান্সিয়াল এখানেও যদি আমরা বলি যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, সব ইনস্ট্রুমেন্টই ফাইন্যান্সিয়াল অ্যাসেট নয়, আর সমস্ত ইনস্ট্রুমেন্টই ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টই ফাইন্যান্সিয়াল অ্যাসেট নয়। আবার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে ও আবার কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ সব ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাসেট নয়, কিন্তু কিছু কিছু ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট অ্যাসেট। এগুলি উদাহরণ দেওয়া হয়েছে ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলি কিরকম, এখানে 3 ব্রড ক্যাটাগরিজ অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট টু ক্লাসিফাই। আমি আবারও বলছি যে ডোন্ট কনফিউজ, কিছু কিছু জিনিস আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সেটাকে ইনস্ট্রুমেন্ট বলা হয়, কিছু আছে এগুলিকে শুধু ইনস্ট্রুমেন্ট বাট দে আর নট ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এই জন্য এখানে বলা হচ্ছে নিম্নের যেগুলি, এগুলি কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইকুইটি এন্ড ইনভেস্টমেন্ট, এটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, ডেট ইনস্ট্রুমেন্ট, আদার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। এখানে বলা হচ্ছে দিস ক্লাসিফিকেশন ইজ primarily based on legal characteristics that describe the underlying relationship between parties to an instrument and that are also related to liquidity and economic purpose of the instrument. তাহলে এই যে বোল্ড করে যে লেখাগুলো দেওয়া আছে, underlying relationship between parties to an instrument, এটা একটা জিনিস থাকতে হবে। আর একটা হলো যে এটার সাথে লিকুইডিটির একটা সম্পর্ক থাকতে হবে এবং ইকোনমিক পারপাসে সেই লিকুইডিটিটাকে রিলেট করতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস লায়াবিলিটিস আগে আমরা বলছি এগুলি এখানে ঘুরে ফিরে ইকুইটি এন্ড ইনভেস্টমেন্ট ফান্ড শেয়ারস, এগুলি আমরা আলোচনা করেছি ওই স্লাইডগুলি। এখানে শুধু একটা কথা আছে, ইনভেস্টমেন্ট ফান্ড শেয়ারস, এটা মানি মার্কেট ফান্ডস এন্ড নন মানি মার্কেট ফান্ডস এর কথা বলা আছে। এমএফএফ হচ্ছে মানি মার্কেট ফান্ডস এন্ড নন এমএফএফ হচ্ছে নন মানি মার্কেট ফান্ডস, অর্থাৎ একটা হলো মানি মার্কেটের ভেতরে আর একটা হলো মানি মার্কেটের বাইরে। এখন মানি মার্কেট আর কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম that invest only or primarily in money market instrument with a residual maturity or less than 1 year. আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার ভাবে। স্ক্রিনটা দেখি চলে যায় আসে আপনাদের নামের। সো এই জিনিসগুলি দেখে নিতে হবে, নন মানি মার্কেট এবং মানি মার্কেটের যে ক্যারেক্টারটা
সেটা ইনভেস্টমেন্ট অ্যান্ড শেয়ারস এর মাধ্যমে কিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে কাজ করে। এইখানে আরেকটা জিনিস আছে, রিটেন আর্নিংস অফ ইনভেস্টমেন্ট ফান্ড। রিটেন আর্নিংসটা তো হচ্ছে আসলে ডিভিডেন্ড না দিয়ে মুনাফার যে অংশটা রেখে দেওয়া হয়, দ্যাট ইজ দ্য রিটেন আর্নিংস। রিটেন আর্নিংস যারা অ্যাকাউন্টিং হয়তো আগে করেন নাই, রিটেন আর্নিংসটা হচ্ছে একটা কোম্পানি নেট মুনাফার একটা অংশ তারা লভ্যাংশ হিসেবে বর্ণনা করে। কিন্তু যদি 100 টাকা মুনাফা হয়, নেট মুনাফা হয়, অর্থাৎ নেট আয় হয়, আফটার ট্যাক্স এন্ড ইন্টারেস্ট এক্সপেন্সেস সবকিছু বাদ দেওয়ার পরে নেট মুনাফা একদম, এটার উপর আর কোনো শেয়ার হোল্ডারদের দাবি ছাড়া আর অন্য কোনো কারো দাবি নেই। সেই মুনাফাটার একটা অংশ যদি শেয়ার হোল্ডারদের কাছে বিতরণ করা হয় সেটাকে বলা হয় ডিভিডেন্ড। আর যেটা রেখে দেওয়া হয়, যেমন 100 টাকার মধ্যে 80 টাকা বিতরণ করলো আর 20 টাকা রেখে দেবে, তাহলে 20 টাকা হবে রিটেন আর্নিংস, 100 টাকা হবে ডিভিডেন্ড। এই রিটেন আর্নিংসটাও কিন্তু স্যার স্যার এই বিষয়টা একটু আবার বলবেন স্যার। হ্যাঁ, রিটেন আর্নিংসটা হচ্ছে আসলে নেট মুনাফার যে অংশটা কোম্পানি ডিভিডেন্ড আকারে বিতরণ না করে কোম্পানি রেখে দেয়, অর্থাৎ আনডিস্ট্রিবিউটেড প্রফিট যেটাকে বলি আমরা, এটা রেখে দেয়। রেখে দেওয়ার নানান উদ্দেশ্য থাকতে পারে। রেখে দেয় যে ভবিষ্যতে যখন আমার মুনাফা কম হবে তখন যাতে আমি ডিভিডেন্ড দিতে পারি, অথবা এই টাকা থেকে যাতে আমি ব্যবসার এক্সপানশনের জন্য আমি বাহির থেকে মূলধন সংগ্রহ না করে এই টাকা ইউজ করে যাতে আমি ব্যবসায়। রিটেন আর্নিংস এর অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি ওইদিকে যাইতে চাইছিলাম না কারণ সেটা আবার ভিন্ন জিনিস। রিটেন আর্নিংসটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড পার্ট অফ দ্য প্রফিটস, নেট প্রফিট, নেট মুনাফার যে অংশটা শেয়ার হোল্ডারদের কাছে বিতরণ করা হয় না। এবং কেন বিতরণ করা হয় না সে কথাটাই বললাম, যে ভবিষ্যতে যদি আমি এত টাকা লাভ না করতে পারি তখন তো আমি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে হবে। তাহলে ডিভিডেন্ড যদি আমি কম দেই তাহলে শেয়ারের মূল্য কমে যেতে পারে, কারণ আগে আমি যারা শেয়ারের মালিক ছিল তাদেরকে 1000 টাকা করে পার শেয়ারে ডিভিডেন্ড দিচ্ছি, কিন্তু মুনাফা যদি আমার কমে যায় তাহলে 1000 টাকা করে না দিতে পারলে আমার শেয়ারের দাম আবার কমে যেতে পারে। সুতরাং অনেক সময় অনেকে চালাকি করে যে ঠিক আছে আমি রিস্ক মিনিমাইজ করার জন্য কিছু টাকা বেশি কিছু টাকা ডিস্ট্রিবিউট করলাম, কিছু টাকা রেখে দিলাম, আমি প্রত্যেক বছর একই রেটে ডিভিডেন্ড দেবো যাতে করে আমার শেয়ারের বাজারে কোনো রকমের ক্ষতির শিকার না হতে হয়, শেয়ার মূল্য নামা না। আবার আরেকটা হতে পারে যে কোম্পানির এক্সপানশনের জন্য, কোম্পানির এডিশনাল ক্যাপিটাল রেইজ করার জন্য যে অতিরিক্ত মূলধন দরকার, শেয়ার বিক্রি করতে হবে, শেয়ার অনেক সময় বিক্রি করা যায় না, তো সেই সমস্ত কারণে রিটেন আর্নিংসে রাখা। এইটা এখন এখানে বলে দেওয়া হচ্ছে রিটেন আর্নিংস অফ ইনভেস্টমেন্ট ফান্ড শেয়ারস বিলো 10% আর সেপারেটলি শোন আন্ডার পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইনকাম। যেটা আমাদের ইয়েতেও আছে যে একটা এখানে অবশ্য আমাদের দেশের এটা 10% না, এটা বোধহয় সম্ভবত 15% আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ লতে বলা আছে। তো রিটেন আর্নিংসটা এরকম রেখে দেওয়া হয়, ওটাও ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ডেট ইনস্ট্রুমেন্ট তো আমরা বলেছি। স্পেশাল ড্রয়িং রাইটসটা আসলে এটা ইন্টারন্যাশনাল ইস্যু, এটা আমরা এসডিআর নিয়ে আমরা কথা বলেছিলাম যে আইএমএফ অনেক সময় আমাদের লোন দেয়, আমাদের যখন ফরেন রিজার্ভ কমে যায় এবং আমাদের ফরেন রিজার্ভের এই কমতিটাকে আমাদের ইনক্রিজ করার জন্য আইএমএফ অনেক সময় সাপোর্টটা দেয়, বা যদি দেখে যে কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা এত দুর্বিষহ যে দেশের আসলে এই মেম্বার কান্ট্রি হিসাবে আগে থেকে একটা চুক্তি থাকে যে এরকম অবস্থায় পড়লে আইএমএফ তাদের সাহায্য করবে, তখন এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে। এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসাবে ফরেক্স রিজার্ভ হিসাবে এটাকে এসডিআর হিসেবে নাম করা হয়। সিডি ডিপোজিটের কথা আমরা বলেছি, ডেট সিকিউরিটির কথা বলেছি, লোনস বলা হয়েছে, লোনের বিভিন্ন ধরনের নিয়ে বলা হচ্ছে। আদার অ্যাকাউন্টস রিসিভেবল, এখানে আদার অ্যাকাউন্টস রিসিভেবল এখানে ট্রেড ক্রেডিট অ্যাডভান্স, আর হলো আদার বলতে আদার ইনপুটস ট্যাক্স পারচেজ, অর্থাৎ অগ্রিম দায় দেনা, যেগুলি অগ্রিম দায় দেনা
অথবা বকা দেয় দেয় না যেগুলি, সেগুলিও কিন্তু ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে, but not financial asset. Other financial assets and liabilities categories, monetary gold, financial derivatives and employee stock option, এগুলি নিয়ে আমরা কথা বলেছি। এগুলি এখান থেকে দেখে নিতে হয়ে যাবে। ডেরিভেটিভস এন্ড কন্ট্রাক্টস বা অপশনের কথা এখানে আছে। সো দিজ আর অ্যাকচুয়ালি, এখানে নিচের গুলি আর দরকার নাই, নিচের স্লাইড দরকার নাই। তারপরও যদি কেউ দেখতে চায় তাহলে করতে চায় এটা করতে পারেন। সো এই দুইটা আমি দিয়ে দেব। আমার মনে হয় দিস ইজ এনাফ টু টক অ্যাবাউট টুডে। আমরা একটু ইন্টারন্যাশনাল বিজনেসের ক্ষেত্রে কিছু দিয়ে একটা কথা বলে আসলে শেষ করতে চাই। সেটা হলো যে আমরা যারা, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এই স্যার, জাস্ট একটা জেনারেল ডিসকাশনের জন্য যে আলোচনাটা আজকে আমরা করতাম যে আসলে হাউ টু মেক আওয়ারসেলভস। আমরা আরো একটা 4 স্লাইডে যাব আজকে, এটা আলোচনা করি যে আসলে এখানে অনেক সময় বলা হয় যে আমরা চেঞ্জ মেকার, চেঞ্জ ইজ এ কনস্ট্যান্ট ম্যাটার। পৃথিবীতে অনেক জিনিস আছে এটা শেষ হয়ে যায়, এটা একটা জায়গায় গিয়ে থেমে যায়। তো চেঞ্জটা হচ্ছে কনস্ট্যান্ট, থেমে যায় না, এটা পরিবর্তনশীল। মানুষ যেরকম পরিবর্তনশীল বলতে মানুষ জন্ম নেয়, শিশু থেকে কৈশোর, বৃদ্ধ, প্রৌঢ়ত্ব, তারপরে কিন্তু একদিন বিদায় নিতে হয়, এরপরে কিন্তু তারা অন্য জগতে চলে যায়, আর একটা জীবন শুরু হয়। এবং মানুষ এই যে সমস্ত আবিষ্কার হয়ে আসছে, যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করছি, এই সমস্ত কিছু কিন্তু ইনোভেশন হচ্ছে, এগুলির কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো কিন্তু সিনার্জি অ্যাড হচ্ছে। তো সেই জন্য গুড গ্রেড, আমি আইসিএম পাস করলাম, গোল্ড মেডেল পাইলাম, কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে দেখা গেল যে গোল্ড মেডেল পায় নাই, কোন রকমের টেনে আইসিএম পাস করে একজন প্রফেশন হয়েছে, সে কিন্তু ভালো একটা কোম্পানিতে গিয়ে অনেক ভালো, এরকম বহু ভুরি উদাহরণ আছে। ঠিক আছে, আমরা তো সরকারি চাকরি বাকরি করি, আমি প্রফেশনাল লাইনে কাজ করি নাই, কিন্তু এই লেখাপড়ার সাথে জড়িত থাকার কারণে হয়তো আমি আমার এই টাচ আছে, বা অনেক সময় অনেকে বুদ্ধিশুদ্ধি নেয়, যদিও কাজ করে সেই অভিজ্ঞতা অর্জন করি নাই, কিন্তু পড়াইতে গিয়ে কেস অ্যানালাইসিস করে আমার কাছে যেটুকু কনসালটেন্সি তারা পায়, এটাও কিন্তু অনেকটা কাজে লাগে। যাই হোক, সেই কথা হচ্ছে বড় কথা যেটা, সেটা হলো যে সফট স্কিল। আমার সার্টিফিকেট ফার্স্ট ডিভিশন নাকি, আমি গোল্ড মেডালিস্ট নাকি, এটা সবচেয়ে বড় কথা না। একজন ডাক্তার গোল্ড মেডালিস্ট হতে পারে, একজন ছাত্র প্র্যাকটিস হতে পারে, সে ভালো পড়াইতে পারে না, ভালো ডাক্তার হতে পারে না। দেখা যাচ্ছে সাধারণ একজন ডাক্তারের কাছে তো সেই জন্য ওয়ার্কিং লাইফে সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই সফট স্কিলটাকে আসলে খুব দরকার, এটার প্রতি খেয়াল রাখতে হবে। যারা এখন আমরা কাজ করছি বিভিন্ন জায়গায়, আমি যদি রিলেশনসটা তৈরি করতে না পারি, মানুষের মনের মধ্যে যদি আমার ইমোশনাল অ্যাকাউন্ট তৈরি করতে না পারি, আমি যদি ওয়ার্ক প্লেসের মধ্যে যদি আমি সাকসেস শো না করতে পারি, আমি যদি কোনো একটা জিনিস ভালোভাবে উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু আমার এই ইন্টেলেকচুয়াল এবিলিটি, যতই কাগজপত্রে আমার যত গুড গ্রেড থাকবে, এটা কোনো কাজে লাগবে। তারপরে 2015 সালের তুলনায় 2020 সালে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি চেঞ্জ আসছে। অর্থাৎ আগে কি ধরনের নলেজ রিকোয়ারমেন্ট ছিল বা স্কিলস রিকোয়ারমেন্ট ছিল, 2020 সালে এসে এটা কি ধরনের অবস্থায় চেঞ্জ হয়ে গেল। এখানে কিছু জিনিস হয়তো এখানে কমপ্লেক্স প্রবলেম সলভিং, এটা 2015 ছিল, 2020 ছিল, কিন্তু সেকেন্ড ক্যাটাগরিতে আসছে ক্রিটিক্যাল থিঙ্কিং। হ্যাঁ, আর আগে ছিল 2 নম্বরে কোঅর্ডিনেশন উইথ আদার্স। কিন্তু এখানে
কোঅর্ডিনেশন উইথ দি আদার্স চলে আসছে 5 নম্বরে, ক্রিটিক্যাল থিঙ্কিং 2 নম্বরে, ক্রিয়েটিভিটি 3 নম্বরে আসছে, অন্যশালাও বলা হয়তো 10 নম্বরে, মানে লাস্ট ওয়ান। সো you can see that things are going to be changing with the requirements of the or need of the time. তো এটা খেয়াল রাখতে হবে। এবং মানুষের যে 21st সেঞ্চুরিতে ক্রিটিক্যাল থিঙ্কার হইতে হবে এটার কারণ আছে। কারণ হলো তার ব্রেনের কোন অংশ কি ধরনের ইনপুটটা দেয় সেইটাকে কিন্তু এখন মানুষ আইডেন্টিফাই করে ফেলতেছে। সুতরাং তার যে এই যে ইন্টেলেকচুয়াল এবিলিটি তার কোন জায়গায় কিভাবে অ্যাড্রেস করতে হবে, সেটা ব্রেনের কোন অংশ কোন ধরনের এর সাথে জড়িত, সেটা কিন্তু ডাক্তাররা এখন আগে ডায়াগনোসিস করতে পারতো না, এখন ডায়াগনোসিস করে। যে আপনাকে দীর্ঘদিন বেঁচে থাকতে হলে, সুস্থ থাকতে হলে, ভালো ক্রিয়েটিভ থিঙ্কার হতে হলে আপনার এই জিনিসগুলি করতে হবে এবং এই ধরনের খাদ্যাভ্যাস থাকতে হবে, এভাবে রেস্ট নিতে হবে, এইভাবে কাজ করতে হবে, এইভাবে বিরতি দিতে হবে ইত্যাদি। সো এখানে হলো যে ইউ হ্যাভ টু মেক ব্যালেন্স। যে এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম সোশ্যাল আনরেস্ট থাকবে, অসুখ বিসুখ থাকবে, টেনশন থাকবে, তারপরে আমি হঠাৎ করে এটা হবে ওইটা হবে। সো ইউ হ্যাভ টু মেক ব্যালেন্স বিটুইন ওয়ার্ক এন্ড লাইফ। দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে মানুষ ইনক্লুড করতে হবে। এখানে কিন্তু কাউকে এক্সক্লুড করে দিয়ে কিন্তু সমাজ আগাইতে পারবে না। এখানে কেউ যদি পেছনে পড়ে থাকে, যেটা আমরা এসডিজি গোলের একটা অংশ, যে নো ওয়ান লিভ বিহাইন্ড, কাউকে কিন্তু পিছনে ফেলে রেখেও দেশ উন্নত হতে পারবে না, সমাজ উন্নত হতে পারবে না, পরিবারও উন্নত হতে পারবে না। সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদের সম্পদকে মোবিলাইজ করতে হবে। আমাদের যে সম্পদ আছে এটাকে মোবিলাইজ করতে হবে। আমাদের এইখানে চিন্তা করতে হবে যে আমি এনাবলার পজিশনে যাব। আমি কোনো জিনিসকে অসম্ভব বলবো না যে এটা আনএবল আমার জন্য, এরকম না। আমি বরং এবল করার মতো যেই মানসিক শক্তি সেটাকে তৈরি করতে হবে। এবং ইনোভেশন ইজ খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা যদিও ইয়েকে ধরে নিয়ে আসছি, মানে আইনস্টাইনকে। তো এখানে বলা হচ্ছে যে 5 ভাইটাল আইকিউ। আমরা আগে জানতাম যে আইকিউ বলতাম যে ইন্টেলেকচুয়াল এবিলিটি, কিন্তু এখন বলা হচ্ছে যে না, এখানে স্পিরিচুয়াল, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল, এই সব মরাল, এই 5টা আইকিউ লাগবে। মরাল আইকিউ যদি না থাকে তাহলে শুধু ইন্টেলেকচুয়াল দিয়ে হবে না। আবার আমার যদি ফিজিক্যাল আইকিউ না থাকে তাহলে তো আমি সামরিক বাহিনী বা পুলিশ বাহিনী, মিডিয়ার যে আমার ফিজিক্যাল যে এবিলিটি, বা আমি যদি কোনো রকমের শক্তিমত্তায় কারোর সাথে ফিজিক্যালি করতে যাই, অথবা আমি অবশ্যই অনেকক্ষণ খাটতে চাই, অথবা ফ্যামিলির জন্য অনেকক্ষণ খাটতে চাই, বা আমি কোনো কাজ করতে চাই দীর্ঘ সময় ধরে, আমার ফিজিক্যালের সেই স্ট্রেংথটা থাকতে হবে। এটাও কিন্তু ফিজিক্যাল আইকিউ। হ্যাঁ, এটাও কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। এটা কিন্তু ফিজিক্যাল এনার্জি না, এটা কিন্তু প্র্যাকটিস, যে আমি কোন ভাবে কাজ করলে আমার ফিজিক্যাল সাপোর্টটা সেটা পাওয়া যাবে। এটা কোনো বাইন্ডিংস না যে ফিজিক্যালি আমি লম্বা না বা এটা, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে হাউ আই ক্যান রিটেইন মাই এনার্জি টু ক্যারি অন মাই অ্যাক্টিভিটিস ইন এ ফুল কনফিডেন্স। তারপরে আমরা এখন তো অনেক কিছু, আমরা তো ওই যে ওয়াইফাই দিয়েই তো এখন অনেক কিছু চালাই, বা রিমোট কন্ট্রোল দিয়ে অনেক কিছু চালাই। আমরা দেখা যাচ্ছে যে যেখানে আগে মানুষ কাজ করতো সেখানে এখন মানুষ নাই, সেখানে এখন মেশিন কাজ করছে। উই রিপ্লেস দ্য মেশিন ইন প্লেস অফ দ্য ম্যান। সো এখানে তারপরেও একজন লোক থাকে যে ওই মানুষের পরিবর্তে যে মেশিনগুলি কাজ করছে সেই মেশিনগুলিকে কন্ট্রোল করার জন্য। তারপরে এই যে আমরা শিখছি এখন, আমরা কিন্তু ক্লাসরুমে এখন শিখছি, ক্লাসরুমের পরেও কিন্তু ওয়ার্ক প্লেসেও কিন্তু এক্সপিরিয়েন্স শেয়ারিংটা খুব ইম্পর্টেন্ট। এটা বাস্তবে কাজ করতে গিয়ে, বা এখন লেখাপড়া যা শিখছি ওটা কিন্তু বাস্তবে কাজ করতে গিয়ে দেখা যাবে যে তখন আমার কথা মনে পড়তেছে যে স্যার তো এইভাবে বলছিল, কিন্তু এইভাবে তো এখন সমাধান করতে পারছি না। তখন কিন্তু সমাধানের জন্য আসলে নিড বেসড ডিসিশন দরকার। তারপরে এখানে আমরা যেটা এখানে বলছি যে আমাকে লার্ন টু ইনোভেট ব্রেন, মানে হলো যে আমরা আসলে
এই যে সমস্ত ক্রিয়েশন করছি বা ইনোভেশন করছি সেগুলি কিন্তু মঙ্গলের জন্য হতে হবে, অর্থাৎ সেগুলি ভেজাল মুক্ত হতে হবে, সেগুলি পরিবেশ সহনীয় হতে হবে, পরিবেশকে ক্ষতি করে নয়। আমরা এখন রাস্তাঘাট বানাচ্ছি, ব্রিজ কালভার্ট বানাচ্ছি, বড় বড় বিল্ডিং বানাচ্ছি, বিল্ডিং এর উপরে টাওয়ার লাগাচ্ছি, কলকারখানা বসাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে ডোন্ট ডেস্ট্রয় দ্য এনভায়রনমেন্ট। পরিবেশটাকে ক্ষতিগ্রস্ত করে করা যাবে না। এবং আনলক দ্য পটেনশিয়াল, আমাদের আসলে প্রচুর সম্ভাবনা আছে, এখনো আছে। পৃথিবী কিন্তু আরো অনেক দূর এগিয়ে যাবে। এখন টেলিফোনে কে কি বলে সেটা যেরকম হ্যাক করে সেটা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে টেলিফোনের ইয়ে কনভারসেশন খবরে প্রকাশ করে তাকে ই করা হবে। এটা যেরকম একদিক দিয়ে হয়তো অপরাধ দমনের জন্য ভালো, আবার অন্য দিক দিয়ে কিন্তু এটা নৈতিকতার দিক থেকে খারাপ। কিন্তু আমরা যদি এগুলি ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, নৈতিকভাবে সেটা ভালো হয়, তাহলে এই কানেক্টিভিটিটা আমাদের উপকারে আসবে। Recording stopped. আর একটা হলো ইন্টারনেট অফ থিংস। এখন কিন্তু অনেক জিনিস, এই যে ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তো হাজার রকমের আছে। সুতরাং আমি কোনটা কোথায় কি কাজে ব্যবহার করব, কোন জায়গায় ব্যবহার করব, সেটাও আমাকে বুঝতে হবে। আমার স্পিড বাড়াইতে হবে। মূল কথা হচ্ছে যে স্পিড বাড়ানো, আমার সময়টা, কস্টটা, ভিজিটটা, এইগুলোতে আমি কমাইতে পারি। স্যার সময় শেষের দিক স্যার। হ্যাঁ, শেষ হয়ে গেছে। রান ফর এ কজ। আমি কিন্তু অহেতুক দৌড়াবো না, সময় নষ্ট করার আসলে। Recording in progress. তারপর টিমে কাজ করতে হবে, আইডিয়া শেয়ার করতে হবে, এবং পৃথিবীর কোথায় কি সম্পদ আছে, কার শক্তি বেশি, কি কোন লাইনে এগিয়ে আছে, আমি আসলে তার সাথে প্রতিযোগিতা যাব কিনা। এবং এখানেও ভ্যালু এডিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। ভ্যালু এডিশন না করলে কিন্তু আমি সাস্টেন করতে পারবো না, আমি অন্যের সাথে নেক টু নেক ফাইটে যেতে পারবো। কানেক্টিভিটি লাগবে। এখানে রাইটস তাকে খর্ব করা যাবে না, মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। তারপরে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের মাধ্যমে আমরা এখন কোন জায়গায় আসছি, আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে আসছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে এআই বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা এই একটা বোতলের শেপ কিরকম হবে এটা মেশিন নিজে নিজে ডিজাইন করে আমাকে দিয়ে দিচ্ছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনে আরেকটা বিউটি হচ্ছে যে আমরা ডাটা কিন্তু এখন ক্লাউডে রাখছি। আমাদের কিন্তু আগে ইয়েতে রাখতাম আমরা ডাটা, হয়তো কোনো পেন ড্রাইভে অথবা ইয়েতে, অথবা আমাদের যে বলে ট্রেতে রাখতাম। এখন কিন্তু আমরা ক্লাউড রাখতেছি। সুতরাং চিন্তা করতে হবে। আর হলো যে আমরা কাদের সাথে ব্যবসা করছি, কোন অঞ্চলের সাথে, ইত্যাদি, এগুলি আর এখন বলতে চাই না, অনেক কিছু আছে। ডিজিটালাইজেশনের উপরও কথা আছে, এটা আরেকদিন বলবো শেষ অংশ। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আসলে রেডি কিনা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টপ হিয়ার। এই দুইটা স্লাইড কি অনেক আছে? দুইটা স্লাইড আছে না স্যার, না এগুলো